আমি কুহু, ভালো নাম কায়নাত কুহু। আমি সপ্তম শ্রেণীর ছাত্রী। আমার রোল নাম্বার 37। আমি মোটেও ভালো স্টুডেন্ট নই, তাই বলে সবকিছুতে আমার মামাতো ভাইয়ের সাথে কম্পেয়ার করতে থাকি, যা মোটেও আমার পছন্দ না। আই হেট দিস গাই। আমার বাসা ময়মনসিংহ বিভাগের কালীবাড়িতে। আমি প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে পড়ি। আজ আমাদের ক্লাসে মাসিক টেস্ট, তাই তাড়াহুড়ো করছি, কারণ আমি বরাবরই লেট লতিফ। যেদিন মাসিক পরীক্ষা থাকে তখন এমনিতেই লেট হয়, কেন জানি, আই ডোন্ট নো। এই মাসিক নামটা শুনলে কেমন ঘেন্না ঘেন্না লাগে, তারপরেও না চাইতেও বলতেই হয়। আর তার উপর যখন অঙ্ক করতে চাই সেখানেও এক উফ, মাসিক বেতন, মাসিক আয়, মাসিক ব্যয়, অসহ্য। যেই নামটি বইয়ে ছাপিয়েছে তাকে মাঝে মাঝে মনে হয় যে পাছায় লাথি দিয়ে ব্রহ্মপুত্র নদীতে ফেলে দিই। কথা বলতে বলতে স্কুল গেটের কাছে এসে হাজির হয়ে গেলাম। তখনই লাফাতে লাফাতে ইনা এসে হাজির। ইনা আমার ফ্রেন্ড। ইনা ছাড়া আরো আছে মিনা, টিনা, রিনা। আমাকে ভালো করে পর্যবেক্ষণ করে হাসতে লাগলো ইনা। বরাবরই এর হাসি আমার কাছে বিরক্তির প্রধান কারণ। ওই, এভাবে কেলাচ্ছিস কেন? হ্যাঁ, হাসি থামিয়ে বলল, আজ কি পরে এসেছিস? কেন, স্কুল ড্রেসেই পরেছি বরাবরের মতো। ইনা তার মাথায় চাপড় দিয়ে বলল, জুতো কি পরে এসেছিস? আমি বললাম, কি আর পরবো, স্কুলের জুতা। বলে পায়ের দিকে তাকালাম। এই আল্লাহ, আমি জুতা পরতে ভুলে গেছি। ইনা হাসতে হাসতে বলল, আজকে বেবি তুই শেষ, বলেই হাত দিয়ে গলায় ইশারা করলো। আর আমি মনে মনে ভাবছি, এত বড় ভুল কেমনে করলাম? আমি তো নর্মাল জুতা না, টয়লেটের স্যান্ডেল পরে আসছি। উফ, ভাগ্যিস কেউ বুঝেনি। এখন তো আর ফেরার সময়ও নেই, কি করব? ভয়ে ভয়ে ক্লাসের সামনে আসলাম। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আমি ক্লাসের সামনে দাঁড়ালাম। রিপন স্যার ক্লাসে ঢুকেছেন। আমি বললাম, মে আই কামিং স্যার? স্যার বলল, নো, ইউ নট কামিং। ওয়াই স্যার? জানি এক্ষুনি শুরু হবে সেই ইউসুফ নামের ভাষণ। উফ, লাইফটা আমার তেজপাতা। আপনার জুতা কই স্কুলের? যখন আপনার ভাই স্কুলে পড়তো কতটা ডিসিপ্লিন মেনটেন করে চলতো জানেন? আর আপনি? স্যার সরি, তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে গেছি। ওকে, আমিও বলে গেছি আপনি এই ক্লাসের। গেট আউট। সরি স্যার। আমিও সরি। প্লিজ স্যার। ওকে, যেহেতু আপনি আমাদের শহরের মেয়েদের ভাগ্নি আর সাবেক আমাদের প্রিয় স্টুডেন্ট ইউসুফের বোন, তাই আপনাকে একটু শাস্তি দিয়ে ক্লাসে ঢুকতে দিলাম। কি স্যার, কি স্যার? মনে মনে বললাম, শালা ইউসুফ ভূত, তোর জন্য আমার লাইফ হেল হইয়া গেল তোর কথা শুনতে শুনতে। উফ। মাঠে মাঝখানে যাবেন আর 10 বার উঠবস করে চলে আসবেন। যান। স্যার গো বলে জোরে ধমক দিলেন। আমি সোজাসুজি দৌড়ে মাঠে এসে কানে ধরে উঠবোস করতে লাগলাম। যেহেতু আমাদের স্কুলে ছেলে মেয়ে সবাই আছে, সবাই খিলখিল করে হাসতে লাগলো। বাট আমি মাথা নত করে কান ধরে আছি, কারণ এটা নতুন নয়। কানে ধরে উঠবোস করে যখন ক্লাসে আসবো তখনই মুহিত স্যার হাজির। ইনিও ওই ইউসুফের ভক্ত। কিরে, আবার কি করছিস তুই? স্যার সমস্যা হয়ে গেছে, স্কুলের জুতা পরতে গেছি, ভুলে স্যান্ডেল পরে চলে আসছি। স্যার বললেন, মানুষ সমস্যায় পড়ে, আর তোর ইউসুফ ভাই যখন স্কুলে ছিল সবার নাম রেখেছে, কত গর্ব আমাদের, আর তুই সব ডুবাচ্ছিস বলে চলে গেলেন। এবার কান্না পাচ্ছে। স্কুল ছুটির পর বাসায় আসছিলাম, তখনই আমার ফ্রেন্ডরা বলতে লাগলো, জানিস আজ আমাদের ক্রাশ আসছে। ইনা বল। কে রে? মিনা বল। তুই চিনিস না? ইনা বলল, আমি তো নতুন, কেমনে চিনবো? কি যে বলিস, ওনাকে টিভি খুললেই দেখা যায়। ওই যে দেখ, তার কথাই বলছি। আমাদের স্কুলের সভাপতি প্লাস মেয়র প্লাস আর আমাদের কুহুর লাইফের ভিলেনও বটে, বলেই কিটকিটিয়ে হাসতে লাগলো তারা। আমি সেদিকে খেয়াল না দিয়ে বললাম, তো কি হয়েছে? ইনা বলল, দোস্ত, আমিও তার অনেক বড় ফ্যান রে। ইস, এবার সামনে থেকে দেখবো। বিশ্বাস হচ্ছে না, এত বড় মডেল আমাদের শহরে, তাও কুহুর ভাই। মিনা বলল, বুদ্ধু, ইয়াং মডেল বল।
কতগুলো কোম্পানি তাকে হায়ার করে রেখেছে জানিস না? তার উপর এত অল্প বয়সে সে কত খ্যাতি অর্জন করেছে। চলচ্চিত্র জগৎ থেকে কত অফার আসছে জানিস? আমি বললাম, জানি, সব জানি, এবং আমেরিকার অনেক বড় মডেলও বটে। তো তুই এসব কেমনে জানিস? ইনা বলল, তুই এত কিছু জানিস আর আমাদের বলিসনি কেন? আর তোর তো রাজকপাল, সে তোর ভাই। আর আমি যতটুকু জানি, তার ফেসবুক পেজ, ইনস্টাতে ফলো করা। জানিস কবে থেকে রিকোয়েস্ট দিয়ে রাখছি, এখনো কনফার্ম করে না। আমি বললাম, কচু, আমার এর একদম ভালো লাগে না। আর আমি বোঝাবার পর এর দেখিও নাই, শুধু ফটো ছাড়া। ভালো হয়েছে করেনি, আর আমি ওরে ব্লক করে রাখছি। কি যা তা বলছিস তুই? সত্যি বলছি, এর আমার ভালো লাগে না। সবাই থ মেরে রইল। আমি এদের পাত্তা না দিয়ে চলে আসলাম। ছোট থেকেই এই ব্যাটার নাম শুনতে শুনতে আমি ফেড আপ। যেমন কুহু, দেখো ইউসুফ কত ভদ্র, এর মতো হও, এর মতো হও। ইউসুফ স্কুলের ফার্স্ট বয় ছিল, তোকে ওর মতো হতে হবে। ইউসুফ অমুক, ইউসুফ তমুক, অসহ্য। স্কুল, বাসা, বান্ধবী সবাই তার জপনি করতেই থাকে। আর ভালো লাগে না। বাসায় আজ সবাই আনন্দে আটখানা হয়ে কাজ করছে। চারদিকে নানা রকম খাবারের আইটেমের গন্ধে মোমো করছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। নানুমা এসে বলল, কুহু, দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি রেডি হ, আমরা এখনই বের হব। কুহুর মামি এসে বললেন, কুহু, এই ফ্রকটা পর তোরে সেই লাগবে, একদম বেবি ডলের মতো। মামি, আমরা কি কোথাও যাব? ভুলে গেলি? আজ তো ভাই আসবে তো, চল চল। মামি, আমি যাব না। মারবো এক চল, যা রেডি হ। ওকে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। মামার হাতে ইয়া বড় গলার মালা, তার সাথে তার চেলাপেলাদেরও হাতে। আজ বুঝি এরে মালা পরিয়েই বিদায় দিব সবাই। প্লেন হয়তো ল্যান্ড করেছে, সবাই এক এক করে বের হচ্ছে। তখনই কিছু বডিগার্ড সহ তার আগমন ঘটে। ইউসুফরে দেখে আমার চোখ বড় বড় করে তাকিয়ে আছি, আর মুখ দিয়ে শুধু বের হইছে মাশাআল্লাহ, এ তো জিনের মতো সুন্দর। কিন্তু আমি তো জিন দেখি নাই। যাই হোক, না করতে করতে মেয়ে ক্রাশ খাগেই। আমি আর চোখে দেখতে লাগলাম তারে। আহ, কি নুরানি চেহারা তার, লাল লাল টমেটোর মতো টোল পড়া গাল, বিড়াল চোখ, ফর্সা রং, আহ পুরাই শশা টমেটোর মতো। ছবিতে কত দেখেছি, কিন্তু তখন ভালো একদম লাগেনি। বাট মানতে হবে, ব্যাটা অতি সুন্দর, যাকে বলে ভয়ানক সুন্দর। তিনি এসে মামাকে জড়িয়ে ধরলেন, সাথে সাথে সবাই মামা মালা পরালেন, সাথে বাকি সবাই। তার মাথায় দেখা যাচ্ছে না, তা দেখে আমার হাসি পাচ্ছে। সবার সাথে কথা বলে আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, মা, এই পুচকিটাকে? কুহুর মামি বললেন, তোর ফুফুর মেয়ে। ও মা, কত বড় হয়ে গেছিস রে। তোকে সেই ন্যাংটা খেলে দেখেছিলাম, তখন তুই খালি গায়ে হাফ প্যান্ট পরে সারা এলাকা চড়ে বেড়াতিস, আর মানুষের পিছনে তোর ছোট ছোট দাঁতে কুটুস কুটুস করে ঘামড়াতিস। বলেই হাসতে লাগলো। সাথে আমাদের সদ্য সবাই হাসতে লাগলো। নিজের সম্পর্কে এত সুন্দর কথা শুনে আমার হাসি মুখটি চুপসে গেল। শালা খচ্চর কি বলে, বেটা অসভ্য। আমার নিজের উপর ঘেন্না হতে লাগলো। ছি, এর উপর নাকি কিছুক্ষণ আগে ক্রাশ খেয়েছি। গাটা জ্বলে যাচ্ছে। এর প্রতি শোধ আমি নিবই। সবার চোখের মনি, জেন্টালম্যান, সবার গরবে না ঘোল খাইয়েছি তো আমার নামও কুহু নয়। কখন থেকে আমার ফোনটা ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে। আল্লাহ, না পেরে ফোনটা নিলাম। স্ক্রিনে লেখা বাটপার নং 7। বাটপার এই কেন কল করে ভাবতে ভাবতে আবার রিং হলো। কল ধরতেই বলল, আমার বাবুটা কি করে? জাহিদ ভাই, আমি আপনার বাবু হলে তো আপনাকে বাবা রাখতে হয়, তাই না? অবশ্য আমার অনেক শখ ইয়াং বাবার, তা আজ পেয়ে গেলাম। এখন থেকে আপনাকে আব্বা ডাকবো, জাহিদ আব্বা। তিনি ভরকে গেলেন আর ধমকে সুরে বললেন, এই চুপ, আমি তোর কোন মাকে বিয়ে করেছি যে তুই আমাকে আব্বা ডাকবি? তো কি ডাকবো? আপনি তো বারবার বাবু ডাকেন, আমি কি করবো আব্বা? তিনি রাগে কল কেটে দিলেন।
আর আমি বেডে বসে গড়াগড়ি খাচ্ছি হাসতে হাসতে। ব্যাটাকে ভালো জব্দ করেছি। তখনই পেছন থেকে কেউ এসে আমার কান টেনে ধরে আর বলতে লাগে, এই কারে আব্বা বানাচ্ছিস তুই? কাকে ভাইয়া, প্লিজ ছাড়েন। তোর ফোনটা দে তো আমাকে দেখি। আমার ফোন আপনাকে কেন দিব? আর আপনি আমার রুমে কি করছেন? আমার বাড়ি আর আমার কাছে কইছি হচ্ছিস? বলে জোরে কান মলে দিলেন তিনি, আর আমার ফোনটা নিয়ে গট গট করে চলে গেলেন। আমি অবাক হয়ে রইলাম। আসছে একদিনও হয়নি আর হাতিয়ে নিল। উফ, এখন আমার সব রহস্য খুলে যাবে। ইয়া আল্লাহ বাঁচাও। ইউসুফ সোফার ওপর আরাম করে বসে আছে, তার হাতে আমার ফোন। তার পাশেই মামা, মামি, নানুমা বসে আছেন, আর আমি দুহাত মুচড়াইতেছি। আমার দিকে তাকিয়ে ইউসুফ মুখ খুলল। মা, তোমরা ওকে এই বয়সে কেন ফোন দিয়েছো? হ্যাঁ, মাত্র তো ক্লাস 7-এ পড়ে। কুহুর মামি বললেন, ছোট মানুষ জিদ ধরছে তাই দিছি, তাছাড়া সিম টিম তো দেইনি। আর ও শুধু ইউটিউবে কার্টুন দেখে আর গেমস খেলে। ইউসুফ বাঁকা হাসল, কুহুর দিকে তাকিয়ে পরে বলল, কিছু না। আমি সেই সুযোগে বললাম মামিকে, মামি প্লিজ দিতে বলো না ফোনটা। কুহুর মামি বলল, কান্না করিস না তো, দিয়ে দে। ইউসুফ কুহুকে হাতে ইশারায় কাছে ডাকলো। কুহু যেতেই বলল, পাসওয়ার্ড বল। কুহু আমতা আমতা করে বলল, পাসওয়ার্ড কেন? ইউসুফ ফিসফিস করে বলল। বলবি নাকি সব বলে দেবো? কুহু বলল, দিমুনা। তিনি আবার বললেন, পাসওয়ার্ড দে, না হলে তোর খবর আছে কিন্তু। আমি আবার বললাম দিমুনা বললাম তো। উনি এবার ধমকে উঠলেন। মা বোট ফাটিয়ে এক চর, রাজ্যে করে আছে না, সব পড়ে যাবে। কুহু কাঁদো কাঁদো হয়ে বলল। পাসওয়ার্ড আমি বলছি না। ইউসুফ এবার চেঁচিয়ে বলতে লাগলো, হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপরে কথা বলিস। যা, চল, ফোন পাবি না, যা। কুহু এবার হিচকি তুলে কেঁদে বলল, পাসওয়ার্ড আমি বলছি, দিবেন না কেন? আমার ফোন দিন। ইউসুফ তার ভ্রু কুচকে বলল, কখন বললি? কখন থেকে এক কথায় জপছিস, দিমুনা দিমুনা। পাসওয়ার্ড কখন বললি? হ্যাঁ, কুহু এবার কান্না থামিয়ে বলল, পাসওয়ার্ড হচ্ছে দিমুনা। এবার ইউসুফ থমেলে বসে পড়লো সোফায় আর ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে। তার তাকানো দেখে ভয় করছে, তাই দৌড়ে পালালাম। কিছুক্ষণ পর কেউ আমার ঘরের দরজায় নক করলো। খুলতেই ইউসুফ ঢুকে পড়লো আর বলল, এই নে তোর ফোন নে। বলে গটগট করে বেরিয়ে গেল। ফোন হাতে নিতেই আমার চোখ কপালে, আমার ফোনের সিম নাই। আমি দৌড়ে তার ঘরে গেলাম। তিনি টাওয়াল কাঁধে নিয়ে ওয়াশরুমে ঢুকলেন। আমাকে দেখিয়ে থামলো আর বলল, কিছু বলবি? আমি মাথা নাড়লাম। তিনি বললেন, 2 মিনিট সময় দিচ্ছি, যা বলার বলে ফেল। আমি কোনো ভনিতা না করে ডাইরেক্ট জিজ্ঞেস করলাম, আমার সিম কই? তিনি বললেন, মা না বললো তোর ফোনে সিম নেই? কুহু আমতা আমতা করে বলল, দেখুন ওটা আমার 2 মাসের টিফিনের টাকা জমানোর পর কেনা সিম, প্লিজ দিয়ে দিন। ইউসুফ বুকের মাঝে 2 হাত বেঁধে রেখে বলল, সিম কেন চাই তোর? আবার কারোর সাথে টাঙ্কি মারতে আব্বা বলে ডাকি? হ্যাঁ, তোর কল লিস্টে ক্রাশের তো অভাব নাই, সবকিছু কপি মাইরা রাখছে আমার কাছে। এখন বলছে লাগবো, তাহলে আমি মাকে বলি? আমি রাগে ফুঁসতে ফুঁসতে চলে আসলাম। এখন বেশি কিছু বললে হিতে বিপরীত হবে, দেখা যাবে আমার শখের ফোনটাও হাতছাড়া হবে। রুমে এসে ফোনের লক খুলে ওয়াইফাই কানেক্ট দিয়ে ফেসবুকে ঢুকে নিলাম। এ কি ব্যাটা সাইকো, আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবকিছুর পাসওয়ার্ড চেঞ্জ। কান্না পাচ্ছে। নিউ খুলবো, তার কোনো ওয়ে নেই। সিম ছাড়া কেমনে ঢুকবো? ও, পরক্ষণেই মনে পড়লো আমার তো একটা ফেক আইডি আছে। সাথে সাথে সেই আইডি অন করে ফেসবুকে ঢুকলাম। এখন একটু শান্তি লাগতেছে। আমার আগের আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলেছে। কত ছবি ছিল আমার। শালা আমি অভিশাপ করলাম। তো শরীরে কিরা পড়বে, কিরা তেলাপোকা, মাকড়সার জাল বুনবে। পরের দিন বাইরের মিডিয়ারা মাথা নষ্ট করে ফেলতেছে। তার সাথে এলাকার মানুষের ভিড় জমিয়েছে ইউসুফ সাহেবের সাথে দেখা করার জন্য। ইউসুফ আর মামা বাইরের মিডিয়া আর বাকি সবার সাথে কথা বলে ভেতরে চলে আসে। এদিকে সব দেখে গা আমার জ্বলে যাচ্ছে। তাই আমার লম্বা চুলগুলো 2 বেনি করে নিলাম। কাঁধে করে দড়ি
লাফ দিয়ে দুলতে দুলতে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য মাঠে যাব, ইনা মিনা রিনার সাথে খেলবো। বাইরে যেতেই মিডিয়াগুলো আমাকে ঝেঁকে বসলো। উফ, বরাবরের মতো আমার মাথায়ও দুষ্ট বুদ্ধি চলে এলো এবং শায়েস্তা করার জন্য একটা চাল চেলে দিলাম। মিডিয়াদের একজনের মধ্যে বলল, আম্মু তুমি মডেল ইউসুফের কি হও? আমি দাঁত কেলিয়ে উত্তর দিলাম, সে আমার মাম্মাতো ভাই। আরেকজন বলল, তো তোমার ভাইয়ের সম্পর্কে কিছু বলো, আমরা শুনি। আমি হাসতে হাসতে বললাম, অবশ্যই বলবো, কেন বলবো না। আমার ভাই এত বড় মডেল বলে কথা। ওনার বিষয়ে আপনাদের সিক্রেট কিছু কথা বলি। সবাই যেন মনোযোগ আমার দিকে দিল আর কতগুলো মাইক আমার মুখের সামনে ধরলো। আমিও শয়তানি হাসি দিয়ে শুরু করলাম বলা, জানেন আপনাদের মডেল সাহেব অনেক ভালো, কিন্তু উনি 7 দিন পর পর গোসল করে। মাসে একবারও দাঁত মাজে না। যখন ঘুমোয় তখন মুখ দিয়ে লালা পড়তে থাকে। আমার কথা শুনে কলরব সৃষ্টি হলো। সবাই এ কথা সে কথা বলা বলি করতে লাগলো। তারপর সবাই বলল তারপর তারপর আমি হালকা একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে আবার বললাম, জানেন উনি না তেলাপোকা খায়, কেঁচো খায়, যত যত পচা খাবার আছে সব খায়। এভাবে আরো বানিয়ে বানিয়ে অনেক কিছু বলে সেখান থেকে ছুটে চলে গেলাম। এদিকে ইউসুফ টিভিতে লাইভ দেখতে পেল। ইউসুফের নামে এত কিছু ফালতু কথা কুহু বলেছে। ইউসুফের রাগ উঠে গেল। চিল্লিয়ে চিল্লিয়ে কুহুকে ডাকতে লাগলো। মাও আমি এসব দেখে বলতে লাগে, ছোট মানুষ দুষ্টুমি করে বলে ফেলেছে, দাঁড়া আমি এই নিউজ বন্ধ করতেছি। ভিডিওর মানুষগুলো কেমন ছোট মানুষের কাছ থেকে যা শুনছে তা টিভিতে দেখাচ্ছে। আজীব সব। আমার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে তোমার ভাগ্নি, আর তুমি দুষ্টমি বলছো? ওরে তো আমি ছাড়বো না। বলেই চলে গেল ইউসুফ। ইউসুফের রুমে গিয়ে দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর বারবার নিজের চুল টানছে সে রাগে। আমি বললাম, কি হয়েছে ভাইয়া, আপনি কোনো কারণে চিন্তিত? তিনি বললেন, তুই আমার ঘুম হারাম করে দিয়েছিস। আমি এবার তার পেছনে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনি আমার সিম হাতিয়ে নিয়েছেন, আমি আপনার ঘুম হাতিয়ে নিয়েছি, হিসাব বরাবর। তিনি আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালেন। তবে রে দাঁড়া। আমারই আর পাইকে আমি এক দৌড়ে রুমে চলে গেলাম, গিয়ে দরজা আটকে দিলাম। না জানি আবার কি করে। ঘুমিয়ে আছে কুহু। চুপি চুপি রুমে ঢুকে ইউসুফ তার হাতে তার একটা গিফট বক্স। ইউসুফ পা টিপে টিপে কুহুর বেডের কাছে বসলো আর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কুহু গভীর ঘুমে আচ্ছন্ন। ইউসুফ মুচকি হেসে বলতে লাগলো, আমার ঘুম কাতুর বাবুই পাখিটা। কপালে চুমু এঁকে দিল সে। আবার বলতে লাগলো, ছোট থেকেই তোর প্রতি দুর্বল ছিলাম। তুই জানিস তোর বাচ্চা মুখগুলো কতটা ভালোবাসি। আমার পিচ্ছি কুহু, কবে বড় হবি তুই? তাড়াতাড়ি হয়ে যা না, তোর জন্য ওয়েট করছি যে আমি। দেখ আজও প্রতিবারের মতো সবার প্রথম তোর বার্থডে উইশ করছি। হ্যাপি বার্থডে কুহু। বলে আবারও কপালে চুমু এঁকে বের হয়ে যায় ইউসুফ রুম থেকে। নিজের রুমের বেলকনিতে চলে আসে সে। দূর আকাশের এক চিলতে চাঁদ দেখা যাচ্ছে। ইউসুফের কাছে মনে হচ্ছে চাঁদ তাকে দেখে হাসছে আর বলছে, কি রে পাগল, 13 বছর বয়সী বাচ্চা মেয়ের মাঝে কি পেলি যে এমন পাগল পাগল হয়ে উঠেছিস? ইউসুফ হাসলো। কখন ভালোবাসা হয়ে যায় বোঝার উপায় নেই। কার কখন চোখে কে আটকে পড়ে সে কি কারো জানা? তেমনি তার হয়েছে। তেমনি আটকে গিয়েছিল তার মনে তার 8 বছর বয়সে একটা বাচ্চার উপর। ইউসুফ মৃদু কণ্ঠে বলে উঠল, যে পাগল দিন দিন তুমি আমায় করে চলেছো বাবুই পাখি, এই পাগলে সুস্থ হওয়ার মেডিসিনও তুমি। খাবার টেবিলে বসে আছে সবাই, কুহু বাদে, কারণ কুহু ঘুম। তখনই ইউসুফের দাদু বলে উঠলেন, কতদিন থাকবি? ইউসুফ মুখে খাবার পুরে বলতে লাগলো, এই তো আর কিছুদিন দাদু। তোর পড়াশোনা কতদূর বাকি? এই তো 3 বছর। আরো 3 বছর ধরে থাকতে হবে তোকে আমাদের থেকে? হ্যাঁ দাদু, ততদিন আমার বাবুই পাখিটাকে দেখে রেখো। নেক্সট যখন দেখে ফিরবো ওকে আমি বিয়ে করে নিজের করে নেবো, ঠিক আছে? তখন ইউসুফের বাবা বলতে লাগলো, ইউসুফ বলল, আমি যথেষ্ট বড় হয়েছি বাবা, 21 বছর চলছে আমার, আর 3 বছর পর আমি অলরেডি 24 হব এবং বিয়ের বয়সও হয়ে যাবে তখন। ইউসুফের মা বলল,
তোর মতো বুড়ো ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিব না। আর ও তো বড় হতে অনেক দেরি, তার উপর তার একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে তো নাকি? মায়ের কথায় ইউসুফ কপার ট্রাক দেখিয়ে হাতের সামনের গ্লাসটা চেপে ধরে ভেঙে ফেলে। সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন চিল্লিয়ে বলতে লাগে, কুহু শুধুই আমার, কেউ চাইলেও আর না চাইলেও সে কুহু নিজেই হোক না কেন। বলেই সেখান থেকে চলে যায়। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল, আর তারা বুঝেও গেল আর যাই হোক ইউসুফ কুহুকে ছাড়বে না। ইউসুফের বাবার হতাশ দৃষ্টিতে চেয়ে বলে উঠলেন তার স্ত্রীকে, কেন এমন বলতে গেলে? ইউসুফের মা নীলা বললেন, আমি তো মজার ছলে বলেছিলাম। ঘুম থেকে চোখ ঢলতে ঢলতে উঠে বসি, মাথার কাছে গিফট দেখে খুশিতে লাফাতে লাগি। প্রতিবার আমার বার্থডেতে এমন একটি গিফট পাই, গিফটটি খুলে আমি হা হয়ে গেলাম। সাথে সাথে দিলাম এক চিৎকার। চিৎকারের নমুনা আর মামি দৌড়ে রুমে আসলেন আর বলতে লাগলেন একসাথে, কি হয়েছে কুহু? আমি খুশিতে নানুমা আর মামিকে জড়িয়ে ধরে থ্যাঙ্কস বলতে লাগলাম। এক নাগাড়ে মামি বলল, থ্যাঙ্কস কেন? আর এত জোরে চিৎকার করলি কেন তুই? মামি আর নানুমাকে গিফট বক্স দেখিয়ে বলতে লাগি আমাকে সিন্ড্রেলা ড্রেস গিফট করার জন্য। মামি আর নানুমা একে অপরকে কিছু ইশারা করলেন। পরে মামি বলতে লাগলেন, ওয়েলকাম বাচ্চা, এখন রেডি হয়ে জলদি নিচে আসো। শুভ জন্মদিন বাচ্চা। ধন্যবাদ মামি। হ্যাঁ রে বুড়ি, ড্রেসটি আমাদের পরে দেখাবি না? যা যা, জলদি পরে নিচে আয়। আমি খুশিতে গদগদ হয়ে ওয়াশরুমে দৌড় লাগাই। রেডি হয়ে নিচে নামতেই আমার ফ্রেন্ড ইনা, মিনা, টিনা, রিনাকে দেখে এক চিৎকারে গ্রুপ হাগ করলাম সবাই। তারা একসাথে বলল, হ্যাপি বার্থডে কুহু। সন্ধ্যায় বড় করে পার্টির আয়োজন করা হয়। বড় একটা কেক আনা হয়, কেকের মাঝে 14টা মম দিয়ে সাজানো হয়। মানে আজকে কুহু 14 বছরে পা দিল। কুহুকে তার মামি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, তার বড় চুলগুলো খুব সুন্দর করে সেট করে দিয়েছেন। দেখতে দেখতে কেক কাটার সময় হয়ে যায়। সবাই কেক খাওয়াই দিছে। ইউসুফও সামনে হাজির, হা করে বলল, আমাকে ভুলে গেলি? দে খাইয়ে দে। আমি কোনো কিছু না ভেবে খাইয়ে দিতে নিলাম, আর উনি হুট করে কেক সহ আমার আঙুল তার মুখে পুরে নিলেন। তার ঠোঁটে আমার আঙুল স্পর্শ করতেই কারেন্টের শক খেলাম মনে হলো। আমি সাথে সাথে বের করতে নিতেই তিনি আবার হালকা কামড় বসিয়ে দিলেন। আমি তো চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে, তিনি আমার হাত ছেড়ে দিয়ে তার সামনের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলতে লাগলেন, নাইস টেস্ট। বলে মুচকে হাসতে হাসতে চলে গেলেন। কি হলো বুঝলামই না। হাত ধরে বসে পড়লাম। পরের দিন বিকেলে গাছে পানি দিচ্ছিলাম, তখন পাশের ছাদ থেকে কেউ ডাকে। আমি পেছনে ফিরে দেখি রিয়াজ ভাইয়া। উনি আমাদের স্কুলের 10ম শ্রেণীতে পড়ে এবং আমাদের স্কুলের ক্রাশ। আমি হাসি মুখে বললাম, ধন্যবাদ ভাইয়া। ভাইয়ার ডাক কেন জানি রিয়াজ ভাইয়া শুনতে চায় না। কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তিনি, তখন তাকে দেখতে সেই লাগে, তাই আমি বারবার এমন করি। রিয়াজ বলল, কো আমাকে ভাইয়া না বললে হয় না? ভাইয়া না বলে কি বলবো? নাম ধরে ডাকতে পারো। না না ভাইয়া, বড়দের নাম ধরে ডাকতে নেই। ভাইয়া ডাক পছন্দ না হলে আমি আপনাকে চাচা ডাকতে পারি, মামা ডাকতে পারি, কোনটা ডাকবো? রিয়াজ ছোট্ট একটা শ্বাস ফেলে হতাশ ভঙ্গিতে বলতে লাগলো, থাক কুহু, ভাইয়াই ডেকো। বলে চলে গেলেন। আর আমি হাসতে হাসতে শেষ। বরাবরই তিনি এমন করেন, তার কথাতে বোঝাতে চান হি লাইকস মি, বাট আমি এত জলদি কারোর কাছে ধরা দিচ্ছি না। হাসতে হাসতে যেই না পেছনে ফিরলাম, ঠাস কোন এক খাম্বার সাথে বেজে নিচে পড়ে গেলাম। সাথে সাথে চেঁচিয়ে বলে উঠলাম, কোন গচ্ছা ইঁদুরে, হ্যাঁ? বলে সামনে তাকাতেই ভয়ে চুপসে গেলাম, কারণ সামনে আর কেউ না, সাইকো দাঁড়িয়ে আছে। তাও আবার রাগে কটমট করে তার বিলাই চোখের সাদা খনি লাল লাল করে মার্বেলের মতো গোল গোল করে তাকিয়ে আছেন।
এই বুঝি টুক করে পানি ছাড়া গিলে ফেলবেন। আমি ভয়ে ঢোক গিললাম আর বললাম, সরি ভাইয়া, আমি আপনাকে দেখিনি। উনি আমার কথা উপেক্ষা করে দাঁতে দাঁত চেপে বলতে লাগে, ছেলেটি গেছিল। কুহু আমতা আমতা করে বলল, ভাইয়া উনি আমাদের স্কুলে পড়েন, সিনিয়র। ইউসুফ কুহুর দিকে আরো 2 কদম গিয়ে বলে ওঠে, কি কথা বলছিলি? উনি আমার বার্থডে উইশ করেছিল। বাহ, পাড়ার সবাই জানে কুহুরানির বার্থডের কথা। আমি কিছু বললাম না, পাশ কাটিয়ে চলে আসতে নেই। তখনই তিনি আমার বাহুতে চেপে ধরে তার বরাবর দাঁড় করায়। তার এমন ভাবে আমার বাহুতে চেপে ধরায় ব্যথায় কুকিয়ে উঠলাম। সাথে সাথে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে গেল। তিনি এসব কিছু গুরুত্ব না দিয়ে আমার দিকে ঝুঁকে শাসিয়ে বলতে লাগে, আর যেন কোনো ছেলের সাথে কোনো কথা তো বলতে দূর, কাছে ঘেঁষতেও না দেখি, তাহলে জানে মেরে ফেলবো তোকে, আর তারপর নিজেই মরে যাবো। আমি ওনার কথা শুনে থ মেরে রইলাম। সাথে সাথে ওনার চোখের দিকে তাকালাম। আজ তার সুন্দর চোখ জোড়ায় হিংস্রতা দেখতে পাচ্ছি। তারপর তিনি আমাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আঙুল উঁচু করে নাড়াতে নাড়াতে বললেন, মাইন্ড ইট। তারপর চলে গেলেন। আমি এখনো তার যাওয়ার পানে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ আগে যে হাতে টান টান ব্যথা অনুভব হচ্ছিল, তা যেন এখন টেরই পাচ্ছি না। যেন তার এমন ব্যবহার মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। আমিও দীর্ঘশ্বাস ছেড়ে নিচে চলে আসলাম। নিচে এসে আরেক দফা শক্ট খেলাম। মুনতানিসা আপি বলে এক চিৎকার দিয়ে জড়িয়ে ধরলাম তাকে। তিনি হচ্ছেন বড় মামা, মানে মিরাজ মামার মেয়ে। তারা 2 ভাই বোন। তার ফ্যামিলিরা ওয়ার্ল্ড ট্যুরে গিয়েছিলেন। আজ 1 মাস পর তার দেখা পেলাম। তিনি গুনে গুনে আমার 2 বছরের বড়, কিন্তু আমাদের বন্ডিং অনেক ভালো। মুনতানিসা আপু আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, কেমন আছিস পিচ্চি? ভালো, তুমি? আল্লাহ আপি, তুমি চুল কালার করছো? ভালো আছি, করছি। সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগতেছে তোমারে, বারবি ডল মনে হইতেছে। মুনতানিসা আপি আমার গাল টেনে পড়ল। তাই তুই করবি? আমিও খুশিতে গদগদ হয়ে বলে উঠলাম, করব। তখনই পেছন থেকে কেউ আমার চোখে হাত দিয়ে ঢেকে ফেলে। আমি জোরে চেঁচিয়ে বলি, বড় ভাইয়া। রাহুল বলল, বাহ, ভুলিসনি তাহলে। আমি তাকে জড়িয়ে ধরে বলি, তোমাকে কেমনে ভুলবো ভাইয়া? তা আমার জন্য কি এনেছো? রাহুল ভাইয়া আমার দিকে একটি লাগেজ এগিয়ে দিয়ে বলতে লাগে, এটা তোর। ধন্যবাদ ভাইয়া। এতগুলো? বড় ভাইয়া মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। আমি বড় মামা বড় মামির সাথে কথা বলে নিলাম। আমার ছোট পরিবারে একজন ছাড়া সবাই অনেক ভালোবাসে, আর সে হচ্ছে একমাত্র ইউসুফ ভাইয়া। পরের দিন সকালে খাবার টেবিল সবাই উপস্থিত। তখনই কথার ছলে বলে ফেলি, বড় মামি ছোট মামি আর নানুমাকে উদ্দেশ্য করে, চুল কালার করব মুনতানিসা আপুর মতো। বড় মামি বলল, কবে করতে চাস আম্মু? আমি মুখের মাঝে হাসি নিয়ে বলতে লাগি, আজকেই। ছোট মামি অর্থাৎ ইউসুফের মা বলল, ঠিক আছে, তাহলে আজই করে নিস। তখনই পিছন থেকে ইউসুফ ঠেকিয়ে বলে ওঠে, খবরদার যদি চুলে কালার করিস তাহলে চুল আর একটাও থাকবে না তোর মাথায়, বলে রাখলাম কিন্তু। আমি আহত চোখে তাদের দিকে তাকাতেই বড় ভাইয়া বলল, ইউসুফ, এসব কি কথা? ছোট মানুষ চাইছে, বাধা কেন দিচ্ছিস? ইউসুফ গম্ভীরভাবে কুহুর দিকে তাকিয়ে বলল, আমি যা বলেছি ওটাই তোকে মানতে হবে, আদারওয়াইজ এদিক সেদিক হলে না, আই উইল ডু হোয়াট আই হ্যাভ সেড। বলেই খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেলাম আমি। আর আমি কেঁদে দিলাম। সেই দিনটা আমার কাঁদতে কাঁদতে গেল। এই সাইকো আসার পর থেকে আমার সব কেড়ে নিচ্ছে, আমার ইচ্ছের দাম দিচ্ছে না। সেদিন রাতে ভাত না খেয়ে অন্বেষণে বসলাম। কেউ ডেকে সেদিন আমাকে ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছেন। তখনই রুমে ঢুকে ইউসুফ। তাকে দেখে আমার কাঁপাকাঁপি শুরু, কারণ তিনি হলেন একটা ভিলেন মার্কা লোক। তারপর বলতে লাগেন, কি রে, খাবি না কেন? আমার ইচ্ছে। তোর ইচ্ছে তো জানতে চাইনি, দেখে এনে। বলে ভাত মাখিয়ে মুখের সামনে তুলে ধরল ইউসুফ। আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম। না, আর যাই হোক, ওই বজ্জাতের হাত থেকে খাবো না। তিনি এবার রাগ নিয়ে বললেন, ভালোই ভালো বলছি, খেয়ে নে, নইলে হিতে কিন্তু বিপরীত হবে।
তাও আমি পাত্তা দিলাম না। তিনি এবার আমার গাল চেপে খাবারটা মুখে পুরে দিলেন। যেই খাবারটা মুখে ফেলে দিতে নিলাম অমনি উনি এক বজখাই ধমক মারলেন। সাথে সাথে আমি ভয়ে আটকে উঠলাম। তারপর বললেন, একটা ভাতও যদি মুখ থেকে বের হয় না, তাহলে তোকে পাবলিক টয়লেটে নিয়ে আটকে রাখবো। টয়লেটের কথা শুনে আমার বমি আসতে লাগলো। তারপরেও নিজেকে সংযোগ রেখে খাবারটা খেয়ে নিলাম। খাবার শেষে তিনি আমার মুখ মুছে বলতে লাগলেন, বাবুই পাখি দেখ, আমি তোকে কিছু বলছি, তো চুলগুলো আমার খুব ভালো লাগে, এটাতে কিছু করার ট্রাই করিস না। জানিস তো আমি একরোখা মানুষ, সত্যি তো চুল আর থাকবে না। তারপর উনি আমার সামনে পড়ে থাকা কাটা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বললেন, তোর এই কালো কুচকুচে চুলগুলোর ওপরে আমি খুব দুর্বল রে। তুই জানিস তোর এই চুলের জন্য তোকে কতটা কিউট মায়াবী। তিনি আমার কাছে কিছুটা ঝুঁকে কানের কাছে এসে স্লো ভয়েসে বলল, হট লাগে। আমি সাথে সাথে বিষম খেয়ে উঠলাম আর তার দিকে বড় বড় চোখ করে তাকালাম। তার এ কথায় আমার হার্টবিট কেমন করতে লাগলো। এই বুঝি লাফ বেরিয়ে গেল। তিনি আমার এই অবস্থা দেখে মুচকে হেসে রুম থেকে চলে গেলেন। আমি তখন তেমনই বসে রইলাম, দম আটকে আসছিল মনে হচ্ছিল। পরের দিন সকালে মুনতানিশা আপু আর আমি জয়নাল আবেদিন পার্কে গেলাম ফুচকা খেতে। সানন্দার ময়মনসিংহের বেস্ট ফুচকা হচ্ছে সানন্দার ফুচকা। আপু দেশে ছিল যখন, তখন প্রতিদিন আসতাম আমরা ফুচকা খেতে। আপু ঘুরতে যাওয়ার সময় আর আসা হয়নি কখনো। আজ 1 মাস পর ফুচকা খেতে এসেছি। সাথে সাথে 5 প্লেট ফুচকা অর্ডার দিয়ে দিলাম দুজনে। এখানে টক দই ইয়াম্মি। ঈদের দিন আসলে সিরিয়াল দিয়ে বসতে হয়, এত ফেমাস। মামা আমাদের এতদিন পর দেখে জিজ্ঞাসা করলেন, এতদিন কই ছিলেন মামারা? মামা আপি ছিল না বাসায়, আর আপিকে ছাড়া আমাকে একা ছাড়বে না, তাই আসতে পারিনি। মুনতানিশা আপি বলতে লাগে, এজন্যই তো গত বছরের ফুচকা আজকে সাবার করে দিব আমরা দুজনে, বলে হাসতে লাগলাম আমরা। ফুচকা শেষে পার্কের ভিতরে দোলনায় গিয়ে বসলাম দুজনে। তারপর নানান কথাবার্তা বললাম। আপু কোথায় কোথায় ঘুরেছে সব বলল। সেখান থেকেই চুল কালার করে এসছে সেটাও বলল। চুল কালার করার কথা শুনে হাসি মুখটা চুপসে গেল। আপি বুঝতে পেরে বলল, কুহু, তুই সত্যি কালার করবি? আমি উপর নিচ মাথা নাড়লাম। আপু বলল, তাহলে চল দুর্গাবাড়ি। দুর্গাবাড়ি কেন? দুর্গাবাড়ি উমেন্স ওয়াল পার্লার থেকে করব। আমি মন খারাপ করে বললাম, ইউসুফ ভাইয়া জানতে পারলে আমার মাথার চুল একটাও থাকবে না আপু, জানেও মেরে ফেলতে পারে। ধুর পাগলি, শোন একবার, কালার করে ফেলবো। কিন্তু কেন, চিন্তা না। বলে টানতে টানতে গাড়িতে ওঠালো। তারপর ড্রাইভার চাচাকে বলল দুর্গাবাড়ি ওমেন্স ওয়ার্ল্ডের সামনে নিয়ে যেতে। কিছুক্ষণ পর গাড়ি এসে পার্লারের সামনে থামে। আমার হার্টটা ধপাস ধপাস করে শব্দ করছে পার্লারে গিয়ে। আপু বুঝতে পেরে সাহস দিতে লাগলো। যখন ভয় কম ছিল না, তখন ছোট মামিকে ফোন দিল। ছোট মামি আমাকে অভয় দিয়ে বললেন তিনি সব সামলে নেবেন। এবার মনে মনে সাহস নিয়ে করিয়ে ফেললাম। 3 ঘন্টা পর নিজের চুল দেখে আমি নিজে ক্রাশ খেলাম। আপু বলল, তোকে ইরানি মেয়েদের মতো লাগছে। পার্লারের আপু আমার খুব সুনাম করছিল। আমি খুশিতে লাফাতে লাগলাম। তারপর বিল পে করে আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসতেই সবাই আমাকে দেখে শকড। মামি বলল, আল্লাহ, আমার মেয়েকে যেন পুতুলের মতো লাগছে আজ, বলে কপালে চুমু এগিয়ে দিলাম। আমি খিলখিল করে হেসে দিলাম। তখনই পেছন থেকে রেগে ফুস ফুস করতে করতে বলে উঠল, মানা করেছিলাম না? আমি তাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলার অতিক্রম। তখনই তিনি এসে আমাকে রুমে নিয়ে আটকে দিলেন। তার কিছুক্ষণ পর ইউসুফ ভাইয়া, প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। আগে মনে ছিল না? না করেছিলাম না? সরি ভাইয়া, আর হবে না। তার তো হচ্ছে না রে বাবুই পাখি, দোষ যখন করেছিস শাস্তি তো পেতেই হবে। তো কে আছিস এ বাধ্য চেয়ারের সাথে? আমি আরো জোরে কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বললাম, মামি, ও মামি, আমাকে বাঁচাও, তোমার বিদেশ পালতক ছাইকো আমার চুলের বলি দিচ্ছে গো, মামি, ও মামি। ইউসুফের সাঙ্গু পাঙ্গুরা আমার হাত বেঁধে দিল চেয়ারের সাথে। বাহির থেকে মামামি দরজা ধাক্কাচ্ছে জোরে জোরে। সেদিকে
কোনো ভ্রুক্ষেপ না করে সাইকো এগিয়ে আসলো আমার দিকে আর আমার গাল চেপে ধরলো জোরে আর দাঁতে দাঁত পিষে বলতে লাগে, চুলে কালার করার সময় বলেছিল না তোর? বলেছিলাম না কালার না করতে, শুনিসনি তো? এবার ভোগ কর। বলেই তিনি আবার তাকে ইশারা করলেন। সাথে সাথে ইয়া মোটা একটা লোক এসে হাজির, হাতে তার কাঁচি। লোকটি এসেই কচকচ করে আমার হাঁটু অবধি সদ্য ব্রাউন কালার চুলগুলো কেটে দিল। আমি ভ্যা করে কেঁদেই যাচ্ছি, কিন্তু কোনো কাজ হলো না। চুল ছোট ছোট কাটার পর ব্লেড দিয়ে ঘ্যাচ ঘ্যাচ করে আদিল করে দিল। হ্যাঁ, তারপর আয়নার সামনে এনে ধরে বলল, সাইকো বলেই হাসতে লাগলো। আর আমি রাগে দুঃখে এক চিৎকার দিলাম শরীরের সর্ব শক্তি দিয়ে। সাথে সেখানে সবাই গায়েব, ইউসুফ বাদে। তিনি আমাকে এক রামধাও দিয়ে বলতে লাগে, নেক্সট টাইম আমার কথার খেলাফ হবি তো এর থেকে করুণ হাল করব। বলে আমি রুমে দরজা খুলে বের হয়ে গেলাম। আমি এখন আর পারলাম না। মাটিতে পড়ে থাকা ইয়া লম্বা লম্বা বড় চুলগুলো আমার দেখে বুক ফেটে কান্না আসতে লাগলো। মনে মনে বাজে গালি ছিল সব দিয়ে দিলাম। সেদিন সারাটাক্ষণ আমার চুলগুলো কোলে নিয়ে খুব কেঁদেছি। আমার মা বাবা মারা যাওয়ার দিন হয়তো লাস্ট এভাবে কান্না করেছিলাম। বড় মামি, ছোট মামি এবং মামারা পর্যন্ত থামাতে পারছিল না। কান্নার এক পর্যায়ে আমি খানিকটা হেলে পড়ি বড় মামির কোলে, কারণ চোখের সামনে সব ঝাপসা দেখছিলাম তখন। ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং কিছু সেকেন্ডেই আমি জ্ঞান হারাই। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। পিটপিট করে তাকিয়ে দেখি আমি আমার রুমে আমার বিছানায় শুয়ে। পরক্ষণে মনে হয় হয়তো স্বপ্ন দেখছিলাম, কিন্তু মাথাটা কেমন জানি খালি খালি লাগছে। মনে হচ্ছে স্বপ্ন ছিল না। তাই ভয়ে ভয়ে নিজের মাথায় হাত দিলাম। সাথে সাথে চোখের পানি গড় গড় করে পড়তে লাগলো। তার মানে আমি স্বপ্ন দেখছি না। বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে লাইট জ্বালিয়ে নিজেকে দেখতে লাগি। সাথে সাথে নিজের দুহাত মুখে চলে যায়। সকালে গলা ফাটা চিৎকারে রুমে জড়ো হয়ে গেল সবাই। এই চিৎকার আর কারণ নয়, সাইকো ব্যাটার। আমি চোখ টলতে টলতে খাট থেকে নেমে খাটের নিচে থেকে স্যান্ডেল পায়ে নিয়ে নিচে এলাম। আমাকে দেখে কটমট করে তাকিয়ে বলতে লাগে ইউসুফ, এসব তুই করেছিস তাই না? কুহু না জানার ভান করে বলল। কি সব করেছি আমি? ইউসুফ এবার দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমার শ্যাম্পুর বোতলের সুপার গ্লুকে ঢেলে দিয়েছিস। তুই দেখ আমার চুলে কি হাল হয়েছে এখন। হ্যাঁ, তাকে দেখে উপস্থিত সবাই হাসছে মিটমিট করে। আমি আর ধরে রাখতে পারছি না। তার চুল পুরো পাখির বাসা হয়ে গেছে। এমন মনে হচ্ছে তাকে ধরে বেঁধে কারেন্টের শক দেওয়া হয়েছে, যার ফলে তার চুল এমন হয়ে গেছে। আমি বললাম, দেখুন ভাইয়া, আমি এসব কেন করব? আপনার সেই দামি দামি শ্যাম্পুতে গন্ডগোল আছে। ফরেনসিক ল্যাবে চেক করে নিন গিয়ে। তিনি কটমট করে বললেন, পাগলামো করছিস তুই আমার সাথে? হ্যাঁ, সত্যি কুহু, আল্লাহর ওয়াস্তে যদি এর পিছনে তোর হাত থাকে না, আই উইল শো ইউ হাউ ব্যাড আই অ্যাম। বলে ধপাধপ পায়ে বের হয়ে গেলেন। আমি আর হাসি আটকে রাখতে পারলাম না, ফিক করে হেসে দিলাম। তখনই নানু এসে আমার কান মলে বলতে লাগে, এসব তোর কাজ না বুড়ি। আমি বললাম, আলবাত আমার কাজ। সে আমার চুলের বলি দিয়েছে, এবার তাকেও দিতে হবে। বুড়ি, তুই তো জানিস ও কতটা রাগী। কেন ওর সাথে লাগতে গেলি? এখন যদি ও উল্টো কিছু করে বসে? ও ইয়ং লেডি, ও সব তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ওই তার ছিঁড়া লম্বু খাসিকে নাকানি চুবানি না খাইয়েছে আমার নাম পাল্টে ফেলবো। সেদিন বিকেলে সাইকো ফিরে আসে বাসায়। তখন হল রুমে চলছিল গল্পের আসর। ইউসুফকে দেখে সবাই ভূত দেখার মতো হাঁ করে চেয়ে আছে। সবার মাঝে তখন পিন পতন নীরবতা। সন্ধ্যের সময় মশা মাছি পোকা মাকড় সবাই আওয়াজ করতে ভুলে গেছে। কিছুক্ষণ পর বড় মামি বলে উঠলেন, ইউসুফ, তোর এর হাল কি করে হলো? ইউসুফ রাগে কটমট করে কুহুর দিকে চেয়ে উত্তর দিল, তোমাদের আদরের আদরের ফল বলে।
বলে গজ গজ করতে করতে চলে গেলেন। উপস্থিত সহ সবাই হো হো করে হাসির রোল পড়ে গেল, কারণ আমি আমার প্ল্যান সাকসেস হয়েছি। ইয়াহু! ইউসুফ তার চুল হারিয়েছে, আদিল মাথা টিং টিং হয়ে গেছে। আমি দৌড়ে রুমে গিয়ে গান ছেড়ে লাফাতে লাগলাম, লুঙ্গি ডান্স করতে লাগলাম। তখনই ধরাম করে আমার রুমের দরজা খুলে গেল। দরজার দিকে তাকিয়ে আমার সব আনন্দ ফুর্তি গুজে গেল। মুহূর্তেই চুপসে গেলাম। ইউসুফ ভাইয়া ঠুস করে ঘরে ঢুকলেন, ঠাস করে দরজা লাগিয়ে দিলেন। তার এই ঠাস করে দরজা লাগানোতে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। ইউসুফ ভাইয়া ধীরে ধীরে আমার কাছে আসতে লাগলেন। তার দিক আমি তাকিয়ে বুঝতে ট্রাই করলাম তিনি কি করতে চাচ্ছেন, বাট আমার ছোট্ট মস্তিষ্কে কিছুই ঢুকছে না। তিনি কি রেগে আছেন? আমাকে কি বকা দিতে এসছে? আমাকে কষে 4-5টা থাপ্পড় দিতে এসছে? আই ডোন্ট নো। তার চেহারা দেখে আমি কিছু বুঝতে পারছি না। খুব স্বাভাবিক না, আবার খুব অস্বাভাবিক না। তবে কি চলছে? আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। তিনি আমার মুখোমুখি দাঁড়ালেন আর বললেন, কি রে ডাকলি? আমি ডাকলু হয়েছি বলে এত খুশি তুই? হ্যাঁ, আগে জানলে তো আরো আগে ডাক করে ফেলতাম। ইউসুফ ভাইয়ের কথায় আমি অবাকের শেষ চূড়ায়। কি বলে বেটা? আমার খুশির জন্য সে টাকলা হতেও রাজি? তাহলে আমার চুলগুলো ফেলে টাকলি কেন বানালো? বলি, এতই যদি আমার খুশির চিন্তা তার হতো, তাহলে কি আর আমার চুল ফেলে দিত? চুলের কথা মনে হতেই আমার অবাক করা ফেস মুহূর্তেই বিষণ্ণতায় ছেয়ে গেল। আমিও বলে ফেললাম, চাপা মারছেন কেন? হ্যাঁ, চাপা মারার জায়গা এটা না, বুঝলেন? ভাগে রাখুন। এবার যেন অবাকের পালা। ইউসুফের সে বলল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক যে আমি মজা করবো? হাই ক্রেজি! আমি বিরক্তির ভঙ্গিতে বললাম, তো কিসের সম্পর্ক? তিনি কিছু একটা বলতে গিয়ে চুপ মেরে গেলেন। তারপর বললেন, সময় হলে বলবো তোমার বাবুই পাখি। তারপর তিনি এমন এক কাজ করলেন যাতে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তার থেকে 2 কদম দূরে ছিলাম। তিনি আচমকা ভাবে তার ডান হাত দিয়ে আমাকে রেখে টান দিয়ে তার কাছে নিয়ে আসলেন এবং বাম হাত দিয়ে আমার গালে ধরে কপালে শব্দ করে করে চুমু খেলেন। তারপর ছেড়ে দিয়ে মুচকি মুচকি হাসতে হাসতে চলে গেলেন। আমি তার এমন কাছে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম, মনে হচ্ছে কারেন্টের শক খাইছি। তার সাথে মনের মধ্যে আলাদা নতুন লজ্জা মাখা অনুভূতিটা জাগরণ দিচ্ছে। সেই অনুভূতির নামটা আমি কি দিব বুঝতে পারতেছি না। সেই অনুভূতির কথা ভাবতে ভাবতে ঘুমের বাড়ি চলে গেলাম। পরের দিন বিকেলে মাঠে খেলতে গেলাম। আমি, ইনা, মিনা, টিনা আর ছেলেদের মাঝেও অনেকেই আছে যারা আমাদের সাথে খেলতে আসে। তাদের নাম আশিক, রিজন, শুভ, নিলয়, আনন্দ। শোভয়ে 8ম শ্রেণীতে পড়ে আর সবাই আমার ক্লাসমেট। কিছুক্ষণ পর মুনতানিশা আপিও যোগ দিলেন। তিনিও নিউটনে পড়েন, তাই কোচিং গিয়েছিলেন কোচিং করতে। আমার আজ টিউশন ক্লাস বন্ধ, তাই খেলার সুযোগ পাচ্ছি। সপ্তাহে 3 দিন সুযোগ পাই আমরা খেলার। সবাই এসে হাজির যখন, তখন কি খেলো তা নিয়ে কথা হচ্ছিল সবার। লাস্ট ঠিক হলো আমরা কানামাছি খেলবো, তাই আমি বাটাবাটি শুরু করলাম আর আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেলাম। আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন। সেই প্লেনে বসেছিল লাল টুকটুকে মেম। মেমকে আমি জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ ইউর নেম? মেম আমাকে উত্তর দিল, মাই নেম ইজ সুচিত্রা সেন। সুচিত্রা সেন, সুচিত্রা সেন। উত্তম কুমার কই? উত্তম কুমার খাইতে গেছে শ্বশুর বাড়ি দই। সেই ঘুরে ফিরে চোর হলাম আমি। তাই আমি বললাম আমি খেলবো না, আবার বাটাবাটি হবে। টিনা বলল, কুহু, তুই সব সময় এমন করিস। যেহেতু তোর দিক লাস্ট আঙ্গুল গেছে, তুই চুর হবি। আমি কাঁদো কাঁদো ভাবে মুনতানিশা আপুর দিকে তাকালাম। তখন মুনতানিশা বলল, আচ্ছা, আরেকবার করি বাটাবাটি। এবার চোর হলে তোকে মানতেই হবে। আমি খুশিতে লাফাতে লাফাতে বললাম, ওকে। মুনতানিশা আবারও বলল, আর এবার বাটবো আমি। সবাই সায় দিল। মুনতানিশা বলতে লাগলো, 10, 20 নাড়ি ভুড়ি চিংড়ি মাছের চচ্চড়ি কে নেবে? কথা না বলে দাও না ভাই, শুনি। বলেই মুনতানিশা আশিকের চোখ ধরলো। আশিক বলল, 8 আনা, আর সে উঠে গেল। এভাবে সবাই উঠে গেল। আমি আবার চোর হলাম।
এবার আর কিন্তু শুনবো না বলে চোখ বেঁধে দিলেন শক্ত করে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলেন। চারপাশ থেকে সবাই আমার কান, নাক, হাত, চুল টেনে যাচ্ছে। আমি ধরতে পারছি না। তার সাথে সাথে সবাই বলছে, কানামাছি ভব, যাকে পাবি তকে ছো। অনেকক্ষণ যাওয়ার পর আমি কাউকে ধরতে পারলাম না। তখন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। তখন মনে হলো কেউ দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি দেরি না করে তাকে জাপটে ধরি আর জোরে জোরে বলতে লাগি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। কিন্তু ততক্ষণে সবাই চুপ, আর কারোর কথা শুনতে পাচ্ছি না। তাই ভালো করে জাপটে ধরা ব্যক্তিটির মুখে হাত দিলাম। কিন্তু কি এত লম্বা, এটা কে? সাথে সাথে এক চোখে থেকে রুমালটা সরিয়ে দেখি ইউসুফ ভাইয়া আমার দিকে কেমন লাল লাল চোখ করে দাঁড়িয়ে আছে। আমার পাশে মুনতানিশা আপি ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আমি শুকনো ঢোক গেলে বললাম, ভাইয়া আপনি? ইউসুফ ভাইয়া কথা শেষ করার আগেই আমাদের দু বোনের দু কান টেনে ধরে বলতে লাগলেন, দিন দিন ছোট হচ্ছিস, দামড়ি মাইয়াগুলো। এখন বিয়ে দিলে তোদের কোলে বাচ্চা থাকবে, আর এখন আসছিস এখানে খেলতে, আর এসব কি পরে থাকিস? হ্যাঁ, বড় হয়েছিস না? দাঁড়া, আজ তোদের পা কেটে হাতে ধরিয়ে দেবো বলে আরো জোরে টান দিলাম। তখন মুনতানিশা বলল, ছোট ভাইয়া প্লিজ ছাড়ো না, আর হবে না। কিন্তু কে শুনে কার কথা? তিনি রাস্তার সবার সামনে দিয়ে আমাদের দু বোনকে কানে ধরে টানতে টানতে বাসায় নিয়ে আসলো। এদিকে তার এভাবে নিয়ে আসতে রাস্তার মানুষগুলো হাসছে। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আপু তো কেঁদেই দিচ্ছে। তিনি এভাবে করেই বাসায় নিয়ে আসে। নানুমা এসব দেখে বলে, কিরে দাদু ভাই, ওদের এভাবে কান ধরে আছিস কেন? স্যার, ইউসুফ বলল, তোমরা এদের কিছু বলো না দেখে তো বাদর হচ্ছে দিন দিন। সারা এলাকা টই টই করে ঘুরে, এটা কেমন কথা? তার উপর এসব এখনো কি বলে, বাচ্চা নাকি এখনো? তার উপর একটারও ওড়না নেই গায়ে। এদের কি এখনো খেলার বয়স আছে নাকি? আর তুই? মুনতানিশার কান জোরে টেনে, তুই তো বড়, তুই তো বুঝিস, মনে হয় ছোট। তুই মানা করবি না? নিজেও তাদের সাথে ধেই ধেই করে নাচবে। নাচ নেই, বুড়ি হয়েছে তারা। মুনতানিশা বলল, ছাড় না ভাই, খেলবো না। তুমি আমার মান সম্মান পাঞ্চার করে দিছো। আসছে মান সম্মানওয়ালি। কুহুর নানুমা বললেন, কি যে বলিস, ওরা এখনো বাচ্চা। ছাড়, আমার নাতনিদের ছাড়। ইউসুফ তখন বলল, নেক্সট টাইম যেন মাঠে খেলতে না দেখি, আর আমার দিকে আঙ্গুল তুলে বলতে লাগে। বলি রুম থেকে চলে গেল। আর আমি কাঁপতে লাগলাম। না জানি কি হাল আমার করেন। দেখতে দেখতে আমার বার্ষিক পরীক্ষা এসে গেল। এখন পড়ার চাপও বেশি, তাই প্রাইভেট নিতে হলো 2টা। দুপুরে বের হয়ে গেলাম পড়তে। প্রাইভেট শেষ হয়ে গেল সন্ধ্যার আগে। তখন আমি আর ইনা কথা বলতে বলতে আসছিলাম। মধুবাবুর গলি আসার আগেই ইনার বাসা, সে চলে গেল। আমি যখন মধুবাবুর গলি ক্রস করছি তখনই হুট করে আমার পথ আটকে ধরলো আহাদ ভাই আর তার বন্ধুরা। তাদের দেখে আমার গলা শুকিয়ে গেছে, কারণ তারা মোটেও ভালো না। দিন দুপুরে মানুষ মেরে ফেলে, কেউ কিছু বলতে পারে না। কয়েকদিন আগেও একটি মেয়েকে এনে রেপ করে আগুন জ্বালিয়ে মেরে ফেলেছে। সেজন্য জেলও খাটছেন তিনি। তার বাবা নেতার সাথে থাকে বলে পাওয়ার খাটায়। আমাকে অনেক আগে থেকেই জ্বালায়, কিন্তু দূর থেকে আমাকে দেখে বলতো সুন্দরী, ফুলটুসি। মাঝে মাঝে আমাকে পিচ্ছিদের দিয়ে চিঠি পাঠাতো, চকলেট দিত। তার দিকে তাকালে বিশ্রী করে হাসতো আর ঠোঁট দিয়ে কিস করার ইশারা করত। তার এসব দেখে গা গুলিয়ে যেত ঘৃণায়। আমি সব সময় তাদের ইগনোর করতাম। আমি তাদের দিকে না দেখার ভান করে চলে যেতে নিই। তখনই আহাদ ভাই আমার হাত ধরে ফেলে। আমি পেছনে না ফিরে হাত ছাড়ার ট্রাই করতে থাকি। তখনই আহাদ আমাকে তার কাছে টেনে নেয় আর বলতে লাগে, ভয় পাও কেন পিচ্ছি, তোমাকে আমি ভালোবাসি, আই লাভ ইউ বলে হাসতে থাকি। আর এদিকে আমি কান্না করে বলতে লাগি, প্লিজ আমি ছেড়ে দিন। তোমাকে ছাড়তে ইচ্ছা করতেছে না ফুলটুসি, কত সুন্দর মাখনের মতো শরীর তোমার, একদম নরম নরম, খালি ধরতে ইচ্ছে করে বলে আপত্তিকর ভাবে টাচ করতে লাগে। কুহু ভয়ে কান্নাকাটি করে যাচ্ছে, সাথে চিৎকারও করে যাচ্ছে, কিন্তু এই সন্ধ্যায় কেউ নেই। তখন মনে মনে বড় মামির কথা তিনি একবার বলেছিলেন, কেউ যদি তোমাদের গায়ে আপত্তিকর ভাবে টাচ করতে নেয় তখন সাথে সাথে তার নাকে
দু আঙুল ঢুকে টান দিবা, নয়তো দু পায়ের মাঝ বরাবর লাথি মারবা, আর না হয় চোখে আঙুল ঢুকিয়ে দিবা। আমি সাথে সাথে তাই করলাম। যেহেতু আমার হাত তার হাতে আবদ্ধ, তাই দু পায়ের মাঝে বরাবর লাথি মারলাম। সাথে সাথে তিনি ছিটকে নিচে পড়ে চিৎকার করতে লাগলেন, আর তার চেলাপেলারা কি হয়েছে ভাই বলে চিৎকার করতে লাগলো। সেই সুযোগে আমি দৌড়ে পালালাম। তখনই আহাত বলতে লাগে, শালিরে ধর, ওর শরীরে কত দিমাগ ছুটামো আজ। তখন কিছু চেলাপেলা কুহুর পিছে আসতে লাগে, কিন্তু কুহু আর ডানে বামে না তাকিয়ে দৌড়ে বাসায় ঢুকে গেল। আর তখনই বাসার মূল ফটক ইউসুফ ভাইকে দেখতে পাই। দৌড়ে তাকে জাপটে ধরি। সারা শরীর তখন কাঁপছিল আমার। একসময় ইউসুফ ভাইয়ার উপর নিজের ভার ছেড়ে দিই আর জ্ঞান হারাই। মা, বাবা, বড় মা, দাদু, কই তোমরা? দেখো জানি কুকুর কি হয়েছে। সবাই ইউসুফের ডাকে দৌড়ে আসে। কুহুকে এভাবে দেখে বিলাপ করতে থাকে। তার নানু বড় মা কুহুর মুখে পানির ছিটা দিল। কুহুর জ্ঞান ফিরছে না। সাথে সাথে কল করলেন তাদের ফ্যামিলি ডাক্তারকে। তখনই ইউসুফের মা কুহুকে বলল, কি বলছো কি এসব মা? ঠিক বলছি। মুন্তানিশা, যা তাড়াতাড়ি তেল গরম করে নিয়ে আয়। মুন্তানিশা দৌড়ে চলে গেল রান্নাঘরে। ইউসুফ পাশে বসে হাত ঘষতে লাগে কুহুর। কিছুক্ষণ পর মুন্তানিশা তেল নিয়ে হাজির হয়। এই নাও ছোট মা তেল। ইউসুফ, মুন্তানিশা আর তার মা হাত পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তখনই ডাক্তার নজরুল এসে হাজির। আঙ্কেল প্লিজ দেখেন না কি হয়েছে। ডাক্তার নজরুল কুহুকে দেখার পর ঘুমের একটা ইনজেকশন দেয় আর বলতে লাগে, ও কিছু দেখে ভয় পেয়েছে, যার জন্য জ্ঞান হারিয়েছে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছি, কিছুক্ষণ ঘুমালেই ঠিক হয়ে যাবে। 12টা ছুঁই ছুঁই ঘুম ভেঙে যায় আমার। হাতের উপর ভারী কিছু ফিল করছি। উঠে বসে দেখি কেউ একজন আমার হাতের উপর শুয়ে আছে। পরক্ষণেই সে ভয়ানক অনুভূতির কথা মনে পড়ে যায়। ভয়ে শরীর থরথর করে কাঁপতে লাগলো। আমি এক ঝটকায় হাত সরিয়ে নিই। সাথে সাথে সামনের ব্যক্তিটির ঘুম ভেঙে যায়, আর আমি বিড়বিড় করতে লাগি, আমাকে আমাকে ছেড়ে দিন, আমার কাছে আসবেন, আমাকে ছুবেন না। বারবার এই কথা বলি আর চিল্লাতে লাগি। বারবার সেই ভয়ানক মুহূর্তগুলো আমার চোখের সামনে ভেসে উঠছে। প্লিজ প্লিজ চলে যান, কাছে আসবেন না। বারবার একই বলি আওড়াচ্ছি, ছুবেন না আমায়, আমাকে যেতে দিন। ইউসুফ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর আবার বলল, কুহু, লুক অ্যাট মি, আমি তোমার ভাইয়া, ইউসুফ ভাইয়া। কুহুর যেন কান পর্যন্ত কোনো কথাই পৌঁছালো না। সে তার বলি আউড়িয়ে যাচ্ছে। ইউসুফ এবারে সহ্য না করতে পেরে কাঁধ ঝাঁকিয়ে বলতে লাগলো, কুহু, কুহু লিসেন টু মি, আমি তোমার ইউসুফ ভাইয়া, তোমার সাইকো, তোমার টাকলু বাবুই পাখি। আমাকে দেখো, আমার দিকে তাকাও কুহু। আমি চুপ হয়ে গেলাম। ভালোভাবে তাকিয়ে ইউসুফ ভাইয়াকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেই, আর ইউসুফ ভাইয়া আমার মাথা তার বুকের সাথে চেপে ধরে পরম আদরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলতে লাগে, শান্ত হও বাবুই পাখি, আমি আছি তো তোমার পাশে। দেখো তোমার সাইকো তোমার পাশে আছে, কাঁদে না বাবুই পাখি। আমাকে বলো, কেউ কিছু বলেছে? হ্যাঁ বলো। আমি কান্নার জন্য কথাই বলতে পারছিলাম না। তখন ইউসুফ ভাই খুব শক্ত করে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আমিও তার কোমর পেঁচিয়ে ধরে শক্ত করে কেঁদেই চলেছি। কিছুক্ষণ পর আমার হাতটা আলগা হয়ে গেল। গভীর রাতে ঘুম ভাঙে ইউসুফের। চোখে কুহুকে দেখে ধক করে উঠে তার মনে। কুহু কাঁপছে ঘুমের মাঝে, সাথে সাথে কপালে হাত দেয়। জ্বর উঠেছে প্রচুর। ইউসুফ ওয়াশরুম থেকে এক মগ ভর্তি পানি নিয়ে আসলো আর তার পকেট থেকে রুমাল নিয়ে তা ভিজিয়ে কপালে দিল। আবার দৌড়ে গিয়ে দুটো ব্ল্যাঙ্কেট এনে কুহুর গায়ে দিয়ে দিল। তাতে কিছুটা কাঁপুনি কমলো। জ্বরের ঘোরে কুহুর কিছু বুলি আওড়াচ্ছিল, যা ইউসুফের কান পর্যন্ত পৌঁছালো না। তাই ইউসুফ কিছুটা ঝুঁকে শুনতে চেষ্টা করলে, আর শুনতে পায় শুধু একটার নাম, আহাত ভাই। তাই আরেকবার ঝুঁকে তখন স্পষ্টভাবে শুনতে পায়, আমাকে ছেড়ে দিন, আমাকে আমাকে ছেড়ে দিন আহাত ভাই।
ইউসুফ এখন কিছুটা বুঝলো এই আহাদ নামের কেউ আজকে কুফুর এই অবস্থার জন্য দায়ী, কিন্তু কি হয়েছিল বুঝতে পারল না। মনে মনে ঠিক করে ফেললো এই আহাদ যদি সত্যই কিছু করে থাকে তাহলে ওকে তো কখনোই ছাড়বে না সে। কুহুর দিকে তাকিয়ে আছে ইউসুফ, মায়া মায়া, মুখটা কেমন ফ্যাকাশে লাগছে, ঠোঁট দুটো শুকিয়ে আছে। একদিনেই তার বাবুই পাখিটা নেতিয়ে পড়েছে। এইসব দেখে ইউসুফের মনে চিনচিন ব্যথা হচ্ছে আর মনে মনে বলছে, বাবুই পাখি, তোর এই হালের পিছনে যারা আছে তাদের একজনকেও আমি আস্ত রাখবো না। তারা জানে না তারা ইউসুফের কলিজায় হাত দিয়েছে। ভোর রাতে কুহুর জ্বর কমে যায়, সারা শরীর ঘেমে একাকার। এর মাঝে দুবার বমি করেছে সে। ইউসুফের সবটা পরিষ্কার করতে হয়েছে। কি আশ্চর্য, যেখানে এক গ্লাস পানির জন্য সে কাজের লোককে বলে সেখানে সে এসব করছে। হাসলো ইউসুফ, সে প্রেমে রোমিও হয়ে যাচ্ছে। ইউসুফ হালকা এসির পাওয়ারটা বাড়িয়ে দেয়। কুহুর এখন জ্বর নেমে যাওয়াতে সে তার ঘরে চলে আসে। সকালে ঘুম ভাঙে মাথায় কারো স্পর্শ পেয়ে। তাকিয়ে দেখে তার ছোট মামি বসে আছে। তিনি পরম মমতা দিয়ে হাত বুলিয়ে যাচ্ছেন মাথায়। আজ যদি আমার মা থাকতো তাহলেও হয়তো এইভাবেই মাথায় হাত বুলিয়ে দিত। ছোট মামি বলল, বাচ্চা কি হয়েছে তোর? তোর মাকে বলবি না? আমার কালকে সেই ভয়ানক কথাগুলো মনে পড়ে গেল। সাথে সাথে মামিকে ধরে কাঁদতে লাগি আর সব বলেই দেই। মামি সব শুনে হতভম্ব। তারপর তিনি চোখ মুছে দিয়ে বলতে লাগেন, বাচ্চা কাঁদিস না, আহাদ তার উপযুক্ত শাস্তি পাবে। কিন্তু মামি পরে যদি আবার এমন করে? থাক, কিছু করো না, আমার ভয় করে ওদের। বাচ্চা ভয় পেয়ে যদি অপরাধকারীকে ক্ষমা করে দিই, সে কিন্তু তার কাজ পুনরায় করবে। আর সে অন্য করছে তো তোর সাথে, আমার মেয়ের সাথে। ওকে তো ছাড়বো না, তুই নিজ হাতে শাস্তি দিবি। মনে রাখবি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আমি মাথা নাড়লাম। মামি খাবার নিয়ে এসেছিলেন, খাবার খাইয়ে চলে গেলেন। বাইরে ইউসুফ দেখে বলল, শুনেছিস তো, সব কটাকে জ্যান্ত পুঁতে ফেলবি। আমার মতে যারা মেয়েদের সাথে এমন করে তাদের মোড়ে দাঁড় করিয়ে কঙ্কর নিক্ষেপ করা উচিত। কুহুর এত ছোট বয়সে এমন হওয়াতে দাগ কেটে গেছে মনে। ওকে এসব থেকে বার করতে হবে। মা, চিন্তা করো না, যারা এসবের জন্য দায়ী তাদের মাংস কুকুরকে দিয়ে খাওয়াবো আমি। ইউসুফ বাইরে দাঁড়িয়ে সবটা শুনেছিল। রাগে তার মাথার রগ দুটো ফোলাচ্ছে, চোখ মুখ দিয়ে যেন আগুন বের হচ্ছে তার। মনে হচ্ছে এই মুহূর্তে তাদের জ্বালিয়ে দেবে। বিকেলের দিকে বাইরে অনেক চিল্লাপাল্লার আওয়াজে দৌড়ে বাইরে গেলাম। বাইরে গিয়ে পা দুটো থেমে গেল। প্রথমে ভয় পেলেও এখন আমার ঠোঁটে মৃদু হাসি। আমার সামনেই পড়ে আছে আহাদ আর তার চালাপালারা, আর ইউসুফ ভাইয়া তাদেরকে ধরে মারছে, অকথ্য গালিগালাজ করছে আর মেরেই চলেছে। একসময় তাদেরকে উল্টো করে ঝুলিয়ে দেয়া হয় বট গাছের সাথে। তারপর ইউসুফ ভাই আমার হাতে একটা ডান্টা দিয়ে বলে, নে, ওদের নিজ হাতে শাস্তি দে। আমি ইউসুফ ভাইয়ার দিকে তাকালাম। বরাবর আমার মারপিট দেখলে ভয় লাগে, যে মার খায় তার জন্য ভয় লাগে, কিন্তু ঘৃণা হচ্ছে, প্রচুর প্রচুর ঘৃণা হচ্ছে। সেই সাথে মাথায় চেপে বসছে মামির কথা। অন্যায় যে করে, অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আমি গিয়ে ইচ্ছা মতো মারলাম। আহাত চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগে, কুহু, মাফ করে দে আমায়। আমার যেন সেদিকে খেয়াল নেই। মারতে মারতে নিজেই কেঁদে দিলাম। ইউসুফ ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো আর বলল, তুই কেন কাঁদছিস? কাহই তো কাঁদবে আজকের পর থেকে, দেখে যা তুই। বলে আমাকে ইশারা দেয়। সাথে কেউ একজন করাত নিয়ে আসলো। ইউসুফ বলল, হাতটা কেটে দে। আহাদ তখন আবার চেঁচিয়ে বলল, ভাই মাফ করে দেন, আর করব না ভাই, ভাই এমন করবেন না। কাজ হলো না। লোকটি গাছ থেকে নামিয়ে হাতটা কেটে দিল আর আহাদ কাতরাতে লাগলো। তখনই আহাদ আবার বলল, তোদের কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না।
ইউসুফ বাঁকা হাসলো আর বলল, সেই সুযোগ দিলে তো। আমি এসব কিছু চোখের সামনে দেখে আতকে উঠি। ইউসুফ ভাই এক পলকে একটা খুন করে ফেললো। কি ভয়ানক লাগছে তাকে। তিনি এতটা হিংস্র কিভাবে? তার সুন্দর চোখ দুটো কোনো হিংস্র প্রাণীর ন্যায়। আহাদের রক্তে বাইরের উঠোনে মাখামাখি। মাথাটা কেমন ভন ভন করছে। ভাবতে পারিনি ভাইয়া আহাদকে খুন করে ফেলবে। এসব আর সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারাবার আগে শুধু একটা কথা কানে আসে, আর সেই কণ্ঠধারী লোক আর কেউ না, ইউসুফ ভাইয়া। সে বলে যাচ্ছে, বাবুই পাখি। আমার জ্ঞান ফিরে পরের দিন পাশেই মুনতানিশা আপনি। তিনি বলতে লাগলেন, এখন কেমন লাগছে তোর? আমি বললাম, ভালো। আপু, আহাদ কি মরে গেছে? মরে গেছে। শয়তানরা এভাবেই ধ্বংস হয়ে যায়। কিন্তু জানিস, ওর ফ্যামিলিরাও চলে গেছে। এক রাতে সব গায়েব। এখন আর চিন্তা করিস না। আমি মাথা নাড়াই। তখনই ঘরে ঢুকে ইউসুফ ভাইয়া, যাকে দেখে ভয় লাগতে লাগলো। কালকে তার যে রূপ দেখেছি, এই রূপ তার বিপরীত কতটা হিংস্র। তার মাঝে মন বলতে কিছু নেই। ইউসুফ ঢুকতেই আপি বের হয়ে গেল, আর আমি ভয়ে কাঁপছি। আমাকে এভাবে ভয়ে কাঁপতে দেখে ইউসুফ হাসলো, তারপর বলল, ভয় পাচ্ছিস কেন? আমি এমনই রে। আমার জিনিসে কেউ হাত দিলে তাকে আমি ছাড়ি না। তারপর কাছে এসে কুহুর কপালে চুমু খেয়ে বের হয়ে গেল ইউসুফ। দিনগুলো ভালোভাবেই যাচ্ছিল আমার। ইউসুফ ভাইয়ের সাথে খুনসুটি, সব জিনিস নিয়ে বাড়াবাড়ি, আরো কত কি। দেখতে দেখতে ওনার যাওয়ার সময় হয়ে আসে। এবার গেলে তিনি নাকি 3-4 বছরের আগে আর আসবেন না। এদিকে যেমন ভালো লাগছিল যে উনি চলে যাবেন, ঠিক অন্য দিক দিয়ে বুকে চিনচিন ব্যথা হচ্ছিল। মস্তিষ্ক বলছিল বারবার উনি চলে গেলেই ভালো, কিন্তু মন বড় বেহায়া। কোনো হায়া নেই যেন। বারবার বলতে থাকে সে না যাক, কিন্তু মুখ ফুটে কোনো কিছু বলার ক্ষমতা আমার নেই। কিন্তু তাকে মন থেকে সম্মান করতে শিখে গেছি। বিগত দিনগুলোর মধ্যে যেই ভয়ানক অনুভূতি আমার মনে দাগ কেটে গেছিল, হাসতে ভুলে গিয়েছিলাম, সবসময় ভয় কাজ করত সবসময় মনে। মাঝে মাঝে ঘুমের ঘোরে আহাদকে দেখতাম, আমাকে দেখে হাসছে আর বলছে, ফিরে আসবো আমি। তখন ঘুমের ঘরে চিৎকার করে যেতাম। নিজেকে কেমন পাগল পাগল লাগতো তখন। এসব কিছু থেকে বের হতে পেরেছি শুধু তারই জন্যই। কিছুক্ষণ পর ভাইয়া চলে যাবেন। ভাবতেই কষ্ট লাগছে। ভাইয়া কিছুক্ষণ পর তার ব্যাকপ্যাক নিয়ে নিচে নেমে আসলেন। পরনে তার অ্যাশ কালারের শার্ট, ব্লু জিন্স, তার হাতে একটা জ্যাকেট, তার মাথায় হেড, যেটা চুল ফালিয়ে দেওয়ার পর থেকে তিনি পরে থাকেন। তার সাথে ঠোঁটে তার মাতাল করা সেই হাসি। শার্টের দুটো বোতাম খোলা, যার ফলে তার বুকটা দেখা যাচ্ছে। আশ্চর্যের বিষয় হচ্ছে, অন্য সব ছেলেদের মতো তার বুকে একটা চুলও নেই। হায়, তার কিছুটা উদাম বুক যে কোনো মেয়েকে কাত করে ফেলবে। তার সেই বিলাই চোখ কতটা নেশা ধরার মতো তা বলে বোঝানো দেয়। ইউসুফ তার দাদুকে জড়িয়ে ধরে বলতে লাগে, দাদু, নিজের খেয়াল রেখো, আর আমার বাবুই পাখির খেয়াল রেখো। পরের কথাটা ফিস ফিস করে বলল ইউসুফ। নানুমা তখন কাঁদছিল। চোখ মুছে ইউসুফের দিকে চুমু দিয়ে কপালে আর বলল, জলদি ফিরে আসিস দাদু ভাই। তারপর এক এক করে সবার সাথে কথা বলে বিদায় নিল। তারপর আমি তার কাছে এগিয়ে যেতেই তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। কি আশ্চর্য, আমাকে ইগনোর করলো, এত বড় অপমান। আমিও বললাম না, কথা না। রাগ উঠে গেল। চলে গেলাম ছাদে। এখান থেকে কি করব? কি সুন্দর সবার সাথে কথা বলছেন, গিফট দিচ্ছেন, আর আমাকে পাত্তাই দিল না, শালা সাইকো। ছাদের এক কর্নারে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার উপস্থিতি টের পাই। নিশ্চয়ই মুনতানিশা আপু। আমি বললাম, আপি এখন যাব না নিচে, পরে যাব, তুমি যাও।
মুন্তানিশা গেল না, তাই আবার বললাম, ইস আপি যাও না, একা থাকতে দাও না। এখনো দাঁড়িয়ে, তার উপর কিছু বলছো না, বিরক্তি লাগছে, মহা বিরক্তি। তাই পেছন ফিরতে নিলাম, তখনই কেউ আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি চোখ বড় বড় করে সামনের দিকে তাকিয়ে স্ট্যাচু হয়ে রইলাম। তখনই কেউ শীতল কণ্ঠে আমার কানের কাছে বলতে লাগে, এত অভিমান? আমি কণ্ঠ শুনে শকড। তিনি আবার বললেন, তুই কি ভেবেছিস তোর সাথে কথা না বলে চলে যাবো? তা তো হবার নয় রে বাবুই পাখি। আমি এখন চুপ, কিন্তু তার এভাবে ধরাতে কথা বলতে কাঁপুনি দিয়ে উঠছি। আমি ভয় ভয় বললাম, ইউসুফ আবার বলল, এই বাবুই পাখি, তুই এইভাবে কাঁপছিস কেন? তোকে তো কাঁপাকাঁপির মতো কিছুই করিনি। ভাই প্লিজ ছাড়েন, আমার কেমন জানি লাগছে। এতে যেন ইউসুফের হেলদুল নেই। সে তার দুহাত আমার পেটে আরো শক্ত করে ধরে চেপে ধরলো তার বুকের সাথে, আর বলল, আমাকে মিস করবি না? আমি এবারও চুপ। তিনি এবার আমাকে তার দিকে ঘুরিয়ে কপালে চুমু এঁকে বললেন, থাক, কিছু বলতে হবে না, ভালো থাকিস। আর হ্যাঁ, পড়াশোনা। যতক্ষণ পর্যন্ত যেতে লাগলেন শুধু দেখিয়ে যাচ্ছে তাকে। তিনি আর পিছনে ফিরে তাকালেন না। তিনি যখন গাড়িতে উঠে চলে গেলেন, তখন মনের ভেতর চিনচিন ব্যথা হতে লাগলো, আর অজানা কারণে চোখ থেকে জল গড়িয়ে পড়লো আমার। খুব মন চাচ্ছিল তাকে জড়িয়ে ধরে বলি, ভাইয়া আমি আপনাকে অনেক মিস করব, অনেক, কিন্তু বলা হলো না। এভাবেই দিন পার হলো। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস, আর বছরের পর বছর কাটতে লাগলো। সেদিন ভাইয়া যাওয়ার পর রুমে গিয়ে বিছানার উপর অনেক বড় গিফট বক্স পাই। সেখানে অনেক চকলেট, কিছু ইয়াররিং আর একটা লকেট পাই। আয়নায় গিয়ে সেটা পরে ফেলি, আর আছে সাথে কাচের চুড়ি অনেক রঙের। মনে পড়ে গেল সেদিনের কথা। ইউসুফ ভাইয়া থাকতে আমরা মেলায় গিয়েছিলাম, সেখান থেকে চুড়ি কিনেছিলাম অনেকগুলো। তখন ভাইয়া জিজ্ঞেস করেছিল, বাবুই পাখি, এত কাজে চুড়ি দিয়ে কি করবি? আমি বলেছিলাম সাজবো। কই কই আবার হাতে। ইউসুফ হেসেছিল সেদিন আর বলেছিল, তোর জন্য আমি এত এত চুড়ি কিনে দেবো, তোর হাতে সাজানোর জন্য। আপনি কেন দেবেন? তোর হাত সাজানো দেখবো বলেই। সত্যি আজ হাতে এত এত চুড়ি, বাট দেখার জন্য আপনি নেই। চলে তো গিয়েছেন, মনের করে কেমন অনুভূতি দিয়ে গেলেন। সত্যি আপনাকে খুব বেশি মিস করি, কিন্তু কেন আই ডোন্ট নো। দেখতে দেখতে 7টা বছর কেটে গেছে। এই 7টা বছরে উল্টে পাল্টে গেছে গোটা একটি পরিবার, হারিয়ে গেছে কতগুলো ভালো লাগার মানুষ। ভাবতেই চোখে জল এসে পড়ে আমার। ভাবতেই অবাক লাগে, এতগুলো বছর কেটে গেল কিন্তু কিছু মানুষের শোক এখনো কাটেনি। এমন ভয়ানক স্মৃতিগুলো ভোলা বড় দায়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে ধুলাবালি। ইস, এই বৃষ্টি যদি আমার কষ্টগুলো ধুয়ে দিত। যখন নিজের ভাবান্তরে ডুবে আমি চোখের জল ফেলছি, তখনই পেছন থেকে কেউ কাঁধে হাত রাখে আর বলতে লাগে, আজও কাঁদবি? আমি চোখের জল মুছে বললাম, এটা তো খুশির পানি আপনি। আমাকে মিথ্যে বলছিস? আমি এবার আর পারলাম না, হাউমাউ করে কাঁদতে লাগলাম আপিকে ধরে। আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কুহু, সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য তো তোকে সব ভুলে এগিয়ে যেতে হবে বাবু। আপনি চাইলেও কি ভোলা যায়? শোন, চাইলেই সব করা যায়, ভুলে যাওয়া জিনিসটা তো আরো আগে করা যায়। আমি পারি না আপনি, পারি না। কিভাবে পারবো বলো? আমার জন্য গোটা পরিবার ধ্বংস হয়ে গেছে, হাসি খুশি আমাদের সংসারটা কেমন ভেঙে গেল বলে ফোঁপাতে লাগলাম আপিকে ধরে। আপনি আমার মাথা উঁচু করে তুলে চোখ মুছে বলতে লাগে, কাঁদিস না তুই। আচ্ছা এই দেখ, মেহেদি লাগিয়েছি, কেমন হয়েছে বলতো? আমি হালকা হেসে বললাম, বাহ আপু, তোর মেহেদির রং কত গাঢ় হয়েছে রে। নিশ্চয়ই জিজু তোকে অনেক লাভ করে। মুন্তানিশা লজ্জায় লাল হয়ে বলতে লাগে, যা, কি যে বলিস। আল্লাহ, জীবনে লজ্জা না পাওয়া আপনি আমার লজ্জা পাচ্ছে দেখি, কি আশ্চর্য। যখন তোর বিয়ে হবে তখন বুঝবি।
আবার বয়েই গিয়েছি বিয়ে করতে? দেখা যাবে, সময় হোক, তখন দেখবি আমাদের ভুলে তাকে নিয়েই মেতে আছিস। যেমনটি তুই করেছিস, তাই না? না, কি বলিস? সত্যি বলছিস? আমি দেখেছি বাসার পেছনে কি চলছিল। মুন্তানিশা বিস্ময় সুরে বলে, কি দেখেছিস? যা জিজু করছিল তোর সাথে, বলে মিটমিট করে হাসতে লাগলাম। আর আপনি কাচুমাচু হয়ে বলতে লাগে, কি করছেন? এই রে, মা বুঝি ডাকছে। আসি রে, তুই রেডি হয়ে নিচে আয়, বলে তাড়াতাড়ি নিচে চলে গেল আপি। আর আমি হাসতে হাসতে শেষ। মুন্তানিসা আপির 2 দিন পর বিয়ে, তাই বাড়িতে তোড় জোরছে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। পুরো ময়মনসিংহ মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। যেহেতু বড় মামা এখন মেয়র শেষ উপাতে, বড় ভাইয়া বিয়ে করে ফেলেছেন। তার লাল টুকটুকে বউ দিয়া ভাবি ময়মনসিংহ মেডিকেলে পড়াশোনা করেন। সব মিলিয়ে ভালোই চলছে আমাদের, কিন্তু কিছু মানুষের জন্য বুকটা হাহাকার থেকেই যায়। আজ খুব বেশি মিস করছি নানুমাকে। তার কতই না শখ ছিল নিজ হাতে তার বড় নাতনিকে সাজিয়ে দেবার। মনে পড়ছে ছোট মামিকে, ছোট মামাকে আর ইউসুফ ভাইয়াকে। তারা আজ বেঁচে থাকলে কতই না খুশি হতো। আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যেত। নিজের অজান্তেই দীর্ঘশ্বাস বের হয়ে আসলো, সাথে দুফোঁটা জল গড়িয়ে পড়লো চোখের কোনা দিয়ে। দেখতে দেখতে আপির বিয়ে হয়ে গেল। ছেলে ইঞ্জিনিয়ার, লাভ ম্যারেজ তাদের। 3 বছর ভালোবাসার পর বিয়ে হয়েছে তাদের। সবাই সবার সবকিছু ভুলে নতুন জীবন শুরু করে দিয়েছে। থমকে গেছি শুধু আমি। বিয়ের কার্য সম্পূর্ণর পরের দিন চলে আসি ঢাকা। এখানেই 2 বান্ধবী মিলে ভাড়া থাকে একটি ফ্ল্যাট নিয়ে। কাল থেকে ক্লাস শুরু, তাই চলে যাচ্ছি আজ। ব্যাগপত্র নিয়ে বের হয়ে গেলাম মাসকান্দা এনা বাস কাউন্টারে। টিকিট করে রওনা হলাম আবার নিজের গন্তব্য। 4 ঘন্টা পর এসে পৌঁছালি ঢাকা। নিজের রুমে ঢুকে গা এলিয়ে দিই বিছানায়। কত আশ্চর্য যে আমি কখনো কিছু নিজ থেকে করতে পারতাম না, সেই আমি আজ কিনা একা চলতে শিখে গেছি। দোস্ত, তুই কখন এলি? রুমে ঢুকতে ঢুকতে বলল টিনা। যখন তুই সোফায় কাপড় চোপড় ছাড়া শুয়েছিলি। টিনা লজ্জা পেয়ে গেল। আমি বুঝে বললাম, এ আর নতুন কি, লজ্জা পাচ্ছিস কেন? টিনা কাচুমাচু হয়ে বলল, রাতে রিয়ান কল করেছিল তো, ওই অ্যাডাল্ট কথাবার্তা বলিস, তাই সইতে না পেরে আর কি। আমি কথা থামিয়ে দিয়ে বললাম, ইস চুপচাপ, আমি জানতে চাইনি। আমি জানি তোমার অভ্যাস, ক্ষণে ক্ষণে হট হয়ে যাও। টিনা 2 হাত পা মেলে বিছানায় শুয়ে বলতে লাগে, তুই কি বুঝবি দোস্ত, সেই অনুভূতিটা কেমন, কতটা মধুর। একটা প্ল্যান করলি না, তোর যখন বয়ফ্রেন্ড হবো তখন ঠিকই বুঝবি। হইছে ওঠ, বুঝতে হবে না আমার। টিনা যেতে যেতে বলল, তোর লেটার এসেছে, টিভির সামনে রাখা আছে, দেখে নিস। আমি দৌড়ে যেতে যেতে বললাম, নিশ্চয় নিশ্চয় জব ইন্টারভিউর। তোর মামা এত বড় লোক, টাকার উপর রাখে তরে, আর তুই করবি জব, বাট হোয়াই? আমি চিঠি খুলতে খুলতে বললাম, সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য। তো এখন কি কম আছিস নাকি? তা না দোস্ত, দেখ আমার মা বাবা নেই। মামাদের ঘরে বসে সারা জীবন পড়ে থাকলে চলবে? যতই হোক তারা বড়লোক, আমার ক্যারিয়ারের চিন্তাও তো করতেই হবে। বুঝলাম আম্মা। আমি হেসে চিঠি খুলে দেখি এসওয়ার কোম্পানিতে পার্সোনাল সেক্রেটারি জব পেয়েছি। এই কোম্পানির আয়ু 4 বছর। এই 4 বছর অনেক উন্নত করেছে। দেশের বাইরে নাকি এর মেইন অফিস বাংলাদেশে, ঢাকা সহ আরো কিছু শাখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাই হোক, চাকরি পাওয়ার খুশিতে লাফিয়ে চিৎকার করে উঠলাম। টিনা পানি খাচ্ছিল। আমার এমন কাজে তার নাকে মুখে পানি উঠে পড়ে। আমি তাড়াতাড়ি করে মাথায় থাবা দিতে দিতে বলি, সরি সরি দোস্ত, সরি। কি যে করিস, আমি ভয় পাইলাম। এখন বল কি হয়েছে? আমার জব কনফার্ম দোস্ত, বলে জড়িয়ে ধরলাম টিনাকে। টিনা বলল, প্লিজ চাই দোস্ত। চল তাহলে, রেডি হয়ে নে, আজ সেলিব্রেট করব। তারপর রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা। তারপর চলে গেলাম রেস্টুরেন্টে। সেখানে গিয়ে
চিজ বার্গার, পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিলাম। 20 মিনিটের মধ্যে আসবে। দোস্ত তুই বস, আমি ওয়াশরুম থেকে আসছি। ওকে। আমি ওয়াশরুমে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর বের হয়ে বেসিন হাত ধুয়ে চুলগুলো সেট করে নিলাম। আমার চুলগুলো এখন কোমর ছুঁয়ে ছুঁয়ে। আমি তো ভেবেছিলাম চুল আর গজাবেই না। এরপর থেকে আর কালার করিনি চুলে। ভালোভাবে সবকিছু চেক করে বের হতে নিব, তখনই হুট করে ওয়াশরুমের লাইট অফ হয়ে যায়। হঠাৎ এমন হয়, ভয় পেয়ে যাই আমি। নর্মাল বিষয় ভেবে পা বাড়াই বাইরে যাওয়ার জন্য, তখনই কেউ আমার চুলে টাচ করে। আমি প্রথমে মনের ভুল ভেবে সামনে এক কদম আগাই, তখন কেউ আমার কোমরে ছুঁয়ে দেয়। এবার ভয় লাগতে থাকে। এতটা অন্ধকার যে নিজেকেই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কারো উপস্থিতি টের পাচ্ছি। আমি এবার ডানে বামে না দেখে এক দৌড় দিতে লাগলাম, তখনই কেউ হ্যাচকা টান মেরে দেয়ালের সাথে লাগিয়ে ফেলে। আমার গলার কাছে এসে ঘ্রাণ নিতে থাকে। তার নিঃশ্বাস আমার গলায় পড়ার সাথে সাথে কেমন অস্বস্তি লাগতে থাকে। আমি তার থেকে নিজেকে ছাড়ানোর ট্রাই করছি, কিন্তু পারছি না। সে আর এক হাতে আমার মুখ চেপে ধরছে, আরেক হাতে আমার 2 হাত ধরে আছে। তখনই কানের কাছে সে ফিস করে বলতে লাগে, আর আমার গলায় সে গাঢ় চুমু দিল। আমি শকড হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর সে আমাকে ছেড়ে দিলেন। আমি ভয়ে ঘেমে একাকার। তার ছাড়ার পরেই লাইট জ্বলে ওঠে। আমি তখনই ভয়ে আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। তখনই বাহির থেকে টিনার গলার আওয়াজ পাই, সাথে সাথে বের হয়ে যায় সেখান থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে আছি। এই নিয়ে 5 বার গলার সাইডের কাছে থেকে কাপা কাপা হাতে ওড়না সরিয়ে দেখলাম। না, তখন এর ঘটনাটা সত্য ছিল, কারণ গলার সেই সাইডে ওপরে 2টো দাঁত আর নিচের 2টো দাঁত, মোট 4টি দাঁতের চিহ্ন। বারবারটা দেখছি আর ভয়ে ঘেমে একাকার হচ্ছি। কি হচ্ছে এসব আমার সাথে? সারা শরীর থরথর করে কাঁপুনি দিয়ে ওঠে। তখনকার কথা মনে হতেই দম বন্ধ হয়ে আসে। এই কেমন অনুভূতি! এবার ওড়নাটা ফেলে দিলাম, সাথে পরনের জামাটা খুলে ফেললাম। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমার ফর্সা দেহে শুধু সেই লাল দাগ 2টো ফুটে উঠেছে। মুনতানিস সাহাবীর গলায় এমন দাগ অনেকবার দেখেছি, শুনেছি একে নাকি লাভ বাইট বলে, অথচ আমাকে যে অপ্রত্যাশিত ভাবে এই দাগটি দিয়ে গেল, তার কি নাম হওয়ার কথা? তাকে আর যাই হোক লাভ বাইট বলে না, তাহলে কি বলবো? হেড বাইট? হেড বাইট ভাবতে পারছি না। বিছানায় গিয়ে গা এড়িয়ে দিলাম আমি। পরের দিন খুব ভোরে উঠে গেলাম, নামাজ পড়ে নিলাম। আচ্ছা, কেবিনেট থেকে একটি লাইট পিঙ্ক কালারের ড্রেস বের করে পরে নিলাম। যেহেতু আজ অফিসের প্রথম দিন, তাই নিজেকে পরিপাটি করতে ব্যস্ত আমি। তার উপর আমার বাসা থেকে অফিসের দূরত্ব 1 ঘন্টা। মাঝে জ্যাম পড়লে আবার লেট হয়ে যেতে হবে। যেই ভাবা সেই কাজ। 8:30 বের হয়ে গেলাম, কিন্তু বিপত্তি ঘটলো তখন রাস্তার মাঝখানে আসতেই জ্যামে আটকা পড়তে হলো। তখন ঘড়িতে বাজে 9:15। আর যাই হোক, এই 15 মিনিটে যেভাবে হোক পৌঁছানো সম্ভব না, লেট হবে। অফিসে ঢুকতে ঢুকতে ঘড়িতে দেখে নিই, বাজে 10:05। অফিসে যেতেই ম্যানেজারের কাছে ঝাড়ি খেতে হলো প্রথম দিন। কখনো ভাবিনি এমন দিন আসবে আমার। ম্যানেজার বললেন, এত লেট কেন মিস? জানেন স্যার একদমই পছন্দ করেন না কেউ অফিসে লেট করে আসা। স্যার নিজেই 5 মিনিট আগে চলে আসে অফিস আওয়ারে। স্যারের মতো পাঞ্চুয়ালিটি মানুষ পৃথিবীতে কমই আছেন। লোকটি প্রচুর বাড়তি কথা বলেন। ওনার কথা শুনে মনে হচ্ছে তিনি বসের খুব ভক্ত। যেখানে তার গুণগান গাইছে তাতে মনে হচ্ছে স্যার ওনাকে টাকা দিয়ে রেখেছে শুধু তার সুনাম করার জন্য। আমি মাথা নিচু করে বললাম, স্যার রাস্তায় জ্যাম ছিল। ম্যানেজার বললেন, জ্যাম তো থাকবেই। ঢাকা শহরে যদি জ্যাম না থাকে তাহলে হবে বড়ই আশ্চর্যজনক ব্যাপার। কথা হচ্ছে যেহেতু জানি আমরা জ্যাম পড়ে, তো 10 মিনিট আগে ভাগে বের হলে হতো না মিস? বুঝলাম বেটা কথা পেঁচায় বেশি, তাই কিছু আর বললামই না। তিনি বললেন, যান তাড়াতাড়ি, স্যার ওয়েট করতেছে আপনার জন্য। আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম বসের কেবিনের দিকে।
আর নক করলাম না। সাথে সাথে ওপাশ থেকে ঝংকারময় চিৎকার একটি কণ্ঠ ভেসে আসলো। কামিং। ভেতরে ঢুকে বললাম, গুড মর্নিং স্যার। স্যার তখন পেছন ফিরে আমার কথা শুনে আমার দিকে তাকালেন। জাস্ট তার চোখ দুইটা দেখে থ মেরে গেলাম। অজান্তেই মুখ ফসকে বের হয়ে গেল, ইউসুফ ভাইয়া। এবার তিনি মুখের সামনে থেকে ফাইল সরিয়ে বললেন, হোয়াট? আমি তার চেহারা দেখে নিজেকে সামলে নিলাম, কারণ ইনি ইউসুফ নন। নিজের মাথায় চাপড় মেরে বললাম, কিছু না স্যার। লেট করা মানুষগুলো আমার একদমই পছন্দ না। সো নেক্সট টাইম থেকে লেট হলে উল্টো পথে বাসায় চলে যাবেন, আর অফিসে আসার দরকার নেই। আমি মিনমিন করে বললাম, সরি স্যার। প্রথম দিন যেহেতু, তাই মাফ করে দিচ্ছি। তারপর কাকে জানি ফোন করলো। কেবিনে আসুন। কিছুক্ষণ পর একটি মেয়ের আগমন, যার পরনে ফর্মাল ড্রেস। ওনাকে কাজ বুঝিয়ে দিন। মেয়েটি মাথা ঝাঁকিয়ে আমাকে নিয়ে গেল। আমি যেতে আবার পেছনে তাকালাম, না, শুধু চোখ দুটোই ওনার মতো। মেয়েটির নাম লিনা। আমাকে বুঝিয়ে চলে গেলেন। আমি নিজের সিটে বসে কাজ করতেছি, কিন্তু সেই চোখ দুটো যেন আমার সামনে থেকে সরছেই না। কেন? আর মানুষের চেহারা মিলে ঠিক আছে, কিন্তু চোখও মিলে। আজ দেখলাম। সব ভাবনান্তর বাদ দিয়ে কাজে লেগে গেলাম। সেদিন অফিস করে বাসায় চলে আসি। আর কিছু না ভেবে নাক ডেকে ঘুম দেই। মাঝরাতের দিকে মনে হলো কেউ আমাকে গভীরভাবে দেখছে। কিছুক্ষণ পর কারোর গরম নিঃশ্বাস আমার মুখে পড়তে লাগে। ঘুমের জন্য চোখ মেলতে ইচ্ছে করছিল না। তখন কিছুক্ষণ পর বুঝতে পারলাম কারোর নরম কিছু আমার গলায় স্পর্শ করছে। সাথে সাথে শরীরে কেমন কাঁপুনি দিয়ে উঠল। না পেরে চোখ মেলে তাকালাম। কি আশ্চর্য, কেউই নেই। মনের ভুল ভেবে কাঁথা টেনে আবার শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠতেই লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, নয়তো আজ আর অফিসে ঢুকতেই দেবে না বস। জলদি রেডি হয়ে অফিসে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে ধরাম করে নিচে পড়ে গেলাম। সামনে তাকিয়ে দেখি, এটা কি করলেন মিস? দিলেন তোমার শার্টের 12টা বাজিয়ে। সরি স্যার, আমি খেয়াল করিনি। সরি মাই ফুট। সরি দিয়ে কি করবো? হ্যাঁ, ধুয়ে ধুয়ে পানি খাবো? আমি মাথা নিচু করে দাঁড়িয়েই রইলাম। তখন অফিসে ঢুকতেই স্যারের সাথে ধাক্কা লাগে। স্যারের হাতে থাকা হট হট কফি স্যারের বুকে পড়ে যায়। কি সাংঘাতিক ব্যাপার! গরম কফির হালকা ছাট আমার হাতে লেগেছিল। কি গরম বাবা! আর উনি স্টিল দাঁড়িয়ে বকে যাচ্ছেন। নিশ্চয়ই তার বুকে জ্বলে যাচ্ছে। স্যার আমাকে চুপ থাকতে দেখে নিজের কেবিনে চলে যান। আমি এখনো দাঁড়িয়ে। কি করে ফেললাম আল্লাহ মালুম। তখনই পেছন থেকে কেউ ডেকে ওঠে, মিস কুহু। জি। বারিশ স্যার কেবিনে যেতে বলেছেন। এই রাবিশ স্যারটা আবার কে? লিনার মুখটা কেমন হয়ে গেল, যেন আমি এমন কিছু বলেছি যা দুনিয়াতে সবচাইতে অবিশ্বাস্য কথা। তখনই লিনা আমার দিকে এক ভ্রু উঁচু করে বলল, আর ইউ কিডিং মি? নো, আই এম নট কিডিং ইউ। তুমি সত্যিই জানো না বারিশ স্যারকে? জানলে কি আপনাকে জিজ্ঞেস করতাম নাকি? ওহো, আচ্ছা, এই অফিসে বসের নাম কি? আমি একটু ভাবার চিন্তা করে বললাম, বলতে পারছি না। লিনা অবাক হয়ে চেয়ে রইল, তারপর বলল, এই প্রথম কোনো এমপ্লয়কে দেখছি যে অফিসে জব করে সেই অফিসের বসের নাম জানে না। হাউ? বাই দ্য ওয়ে, বারিশ স্যার এই অফিসের বস, যার শরীরে কিছুক্ষণ আগে আপনি গরম গরম কফি ফেলে দিয়েছেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। তখন লিনা আবার বলল, অবাক হবার কথা আমার, তুমি হচ্ছ কেন? এই নাও স্যাভলন ক্রিম, আর স্যারের কেবিনে যাও কুইক। আর কি দেখমু, অফিসে বসের নাম জানে না। বিড়বিড় করতে করতে লিনা চলে গেল। আমার এখন লজ্জা লাগতেছে। সত্যিই তো আমি বসের নাম জানতাম না। স্যারের কেবিনে নক করলাম, কোনো সারা শব্দ নেই। আবার নক করলাম, না, নেই। তাই ভেতরে ঢুকে গেলাম। উমা, কেবিন খালি। গেল কই স্যার? আচ্ছা, স্যার আবার ভুট্টুট বা ঝিনটিন না তো? না হলে তো উধাও হওয়ার কথা না। তখনই স্যারের কণ্ঠ শুনতে পেলাম, কিন্তু কণ্ঠের উৎস খুঁজে পাচ্ছি না। পুরো রুমে চোখ বুলিয়ে নিলাম, না, কেউ নেই।
ওয়াশরুমের দরজা বন্ধ, তাহলে হয়তো তিনি ভেতরে, তাই বাইরে দাঁড়ালাম। পর মুহূর্তে আবার তিনি ডাকলেন, মিস কুহু, ভেতরে আসুন। স্যার কোন ভেতরে যাওয়ার কথা বলছেন? ওয়াশরুমে? ও মাই আল্লাহ! বারিশ আবার ডাকলো, কি হলো মিস, এত দেরি করছেন কেন? আমি কি সারাদিন এইভাবে এখানে থাকবো নাকি? আমি আর কিছু না বলে কাঁপা কাঁপা হাতে ওয়াশরুমের দরজা খুলতে লাগলাম আর ভাবতে লাগলাম, অফিসে এসছি মাত্র 2 দিন হলো, তার মাঝে ওয়াশরুমে যেতে বলছে। হাউ ইজ পসিবল? কোনো কুমতলব নয় তো? শুকনো ঢোক গিলাম, তারপর কাঁপা কাঁপা হাতে আমি দরজা খুললাম। খুলে অবাক, যেটা ওয়াশরুম ভাবছি সেটা একটি বেডরুম। হায় আল্লাহ, বেডরুমে কেন আনলেন? আমি ধীরে ধীরে রুমে প্রবেশ করলাম আর স্যারকে এভাবে দেখে বিষম খেলাম। স্যার একটা প্যান্ট পরে বসে আছে, শার্ট নেই গায়ে, পেছন থেকে শুধু তার ফর্সা পেট দেখা যাচ্ছে। আমি তার পিঠের উপর ক্রাশ খাইছি। আমার কেমন জানি ভয় মিশ্রিত লজ্জা লাগছে। আচ্ছা, ছেলেদের এত ফর্সা হওয়ার কি প্রয়োজন? আমার মতে ছেলেদের হালকা ফর্সা বা বাদামি রঙের হওয়া উচিত। স্যারের গায়ের রং দেখে হিংসে হচ্ছে, আমার খুব হিংসে হচ্ছে, কারণ স্যার আমার থেকে ফর্সা। হঠাৎ করে মনে একটু খেয়াল হলো, আচ্ছা স্যার এই সাদা পিঠে একটা কামড় দিলে কি হবে? স্যার কি রাগ করবে? আমার কেন জানি খুব লোভ হচ্ছে আর ইচ্ছে করছে কুটুস করে একটা কামড় দিতে। হায় আল্লাহ, কি ভাবছি আমি? লুচুগিরি করছে? ছি 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 ছি। আমি চোখ ফিরিয়ে দিলাম, তখন স্যার বললেন, মিস, ওখানে দাঁড়িয়ে থাকবেন না এখানেও আসবেন? আমি মাথায় হালকা চাপড় দিলাম। কি হচ্ছে আমার সাথে? কি ভাবছি উল্টাপাল্টা আমি, যে আমি কিনা এসব থেকে শতগুণ দূরে থাকি, সেই আমি স্যারের উপর, না সরি, স্যারের পিঠের উপর ক্রাস্ট, যেখানে স্যারের চোখ দুটো ছাড়া ভালোভাবে তার মুখটাও দেখিনি। এটা কি আদৌ সম্ভব? আমি স্যারের সামনে আসতে স্যার তার শার্ট আমার দিকে দিয়ে বললেন, ক্লিন ইট। মানে? আমি কি আরবি ভাষা বলেছি? না মানে? আপনি আমার শার্ট নষ্ট করেছেন, এখন আপনি ধুয়ে দেবেন। ওয়াশরুমটা ওইদিকে, গো। আমি স্যারের কথা শুনে অবাকের শেষ চূড়ায়। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে স্যার এগিয়ে এলেন এবং আমার কিছুটা কাছে এসে কানের কাছে ফিসফিস করে বললেন, যে নষ্ট করেছে তাকে তো পরিষ্কার করা উচিত মিস কুহু, সো গো ফাস্ট। আমি কেঁপে উঠলাম, কারণ তার এমন ফিসফিস ভাবে কথায় এক ঘুরে চলে গিয়েছিলাম। আচ্ছা, এই লোকের মাঝে কি আছে? আমাকে কেন আকৃষ্ট করছে? তার এভাবে কাছে আসতে মনে হচ্ছিল আমার খুব আপন কেউ। তার এই ফিসফিস করে কথা বলার সময় যে নিঃশ্বাসটা পড়ছিল আমার কানে, ঘাড়ে, গলায়, মনে হচ্ছিল খুব চেনা সেই নিঃশ্বাস। আমি আর দাঁড়ালাম না, ওয়াশরুমে ঢুকে গেলাম। মাথা ধরে আসছে খুব। এই ব্যক্তিটির সাথে 2 দিনের পরিচয়, কিন্তু মনে হয় যেন বহু বছরে চেনা। আমি শার্ট ধুয়ে বের হয়ে আসলাম, দেখি স্যার সেভাবেই জানালার পাশে ঘুরে 2 পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে, আর দৃষ্টি তার বাইরে। আবার তার সেই পিঠের দিকে আমার চোখ যাওয়ায় আগেই চোখ ফিরিয়ে নিলাম। নিচের দিকে তাকিয়ে বলে উঠি, স্যার শার্ট ধুয়ে দিয়েছি। স্যার আমার দিকে ঘুরে দাঁড়ালেন, তারপর বললেন, মিস কুহু, টেবিলের উপরে স্যাভলন ক্রিম রাখা আছে, নিয়ে আসুন এদিকে। আমি ক্রিমটা নিয়ে তার কাছে গেলাম। তিনি বললেন, লাগিয়ে দিন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, তারপর আবার চোখ নিচে নামিয়ে ফেললাম। সেই চোখ কেমন স্থির দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে। আমি বললাম, আমি? জি আপনি। ব্যথা তো যে দিয়ে শুধু তাকে লাগানো উচিত, তাই না? লাগিয়ে দিন। স্যার আমার থেকে অনেক লম্বা, প্রায় 6 ফিট হবে। তার সাথে যার জিম করা বিশাল দেহ। আমি তার বুক পর্যন্ত ছুঁই ছুঁই। স্যারের এমন কথায় লজ্জা লাগছে। ইউসুফ ভাইয়া ছাড়া লাইফে কখনো কোনো ছেলের গায়ে স্পর্শ করিনি, আর পাইও নি। আমি কিছুটা ক্রিম নিয়ে স্যারের বুকে লাগাতে লাগলাম, কিন্তু চোখ আতার নিচে, বুকে কই লাগাচ্ছি জানা নেই আমার। আমি লজ্জায় তাকাতে পারছি না তার দিকে। তা হয়তো উনি বুঝতে পেরেছেন, তাই বললেন,
মিস, আপনি কোথায় লাগাচ্ছেন? ব্যথা তো এখানে পেয়েছি। কথা বলে আমার হাত ধরে স্যারের ব্যথায় মলম লাগালেন। তার এমন কাজে চোখ বড় বড় করে তার দিকে তাকালাম। এই প্রথম তার চেহারা এত সামনে থেকে দেখছি। কত মায়া তার মুখে। মুচকি হাসছেন আর এক দৃষ্টি মেলে তাকিয়ে রইলেন। আমি সাথে সাথে চোখ ফিরিয়ে নিলাম। আমার হাত পা কাঁপছে ওনার এভাবে ধরাতে। আমার হাত, আমি কোন রকম তাকে মলম লাগিয়ে দিয়ে দৌড়ে বের হয়ে গেলাম। নিঃশ্বাস আটকে আসছে আমার। আর কিছুক্ষণ হলে তো মরেই যেতাম তার উষ্ণ লোমহীন বুক দেখে। হাত লাগাতেই কেমন জানি লাগছিল। সাথে মনে পড়ে যাচ্ছিল সেই ইউসুফ ভাইয়ের কথা। এই কেমন অনুভূতি হচ্ছে আমার। স্যারের প্রতিটা কাজে আমি কেন ইউসুফ ভাইকে অনুভব করছি। সে তো নেই, সে তো বিদেশে থাকাকালীন কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে কেন এখন খুব কষ্ট লাগছে। না, এই লোকের ধারে কাছে যাওয়া যাবে না, দূরে থাকতে হবে। ঘড়িতে 12টা বাজতে 1 মিনিট বাকি। বারান্দায় দাঁড়িয়ে আছি। সামনের টেবিলে একটি ছোট কাপ কেক, তার উপর ছোট্ট একটি মোম। ঘড়িতে 12টা বাজতেই ঢং ঢং করে ঘন্টা বাজতে লাগলো। আমি আকাশের দিকে তাকিয়ে বলে উঠলাম, হ্যাপি বার্থডে ইউসুফ ভাইয়া। আজ ইউসুফ ভাইয়ার বার্থডে। সামনের মোমটি ফু দিয়ে নিভিয়ে দিলাম। কেকও কাটলাম। তারপর আমার সামনে থাকে ইউসুফ ভাইয়ার হাস্যোজ্জ্বল ছবিটির দিকে এক টুকরো কেক রেখে উঠে গেলাম। আবার বারান্দার কোণা ঘেঁষে দাঁড়িয়ে গেলাম। কি আশ্চর্য, 14টা বছরে একটি বারও আমার গিফট মিস যায়নি। তিনি পাঠিয়ে দিতেন। আর এই 7 বছরে আপনার প্রতিটা বার্থডেতে এইভাবেই সেলিব্রেট করি, গিফটও রাখি। কিন্তু কেন তা জানা নেই। আপনি সেদিন চলে যাবার আগে যখন আপনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছিলেন, যদি জানতাম সেটাই আপনার সাথে আমার শেষ দেখা, শেষ স্পর্শ, শেষ জড়িয়ে ধরা, তাহলে কখনো ছাড়তাম না আপনাকে, কখনো না। শক্ত করে ধরে রাখতাম, খুব শক্ত করে বুকের ভেতর আগলে রাখতাম। যেদিন জিজ্ঞাসা করেছিলেন মিস করবো কিনা, সত্যি ভাইয়া খুব মিস করছি, খুব। প্লিজ ভাইয়া ফিরে আসেন। মনের ভেতরটা যে হাহাকার করে আপনার জন্য, খুব। বলতে বলতে টুকরে উঠলাম। কান্না করছি, চিৎকার করে কাঁদছি আর বলেই যাচ্ছি, প্লিজ কাম ব্যাক ভাইয়া, প্লিজ একবার আসুন ভাইয়া। আপনার বাবুই পাখির জন্য আসুন, খুব ইচ্ছে। আর একটি বার আপনার মুখ থেকে শোনার, আমার বাবুই পাখি, একটি বার আপনার বুকে মাথা গোছার, প্লিজ। আমার কান্নার শব্দে টিনা দৌড়ে আসে। কুহু, কি হয়েছে? কুহু, এদিকে তাকা বোন। তুই কাঁদছিস কেন? বল আমাকে। আমি এবার হাউমাউ করে কেঁদে দিলাম টিনাকে জড়িয়ে ধরে। টিনা কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে বলতে লাগলো, জান বল কি হয়েছে? আমি কান্না থামিয়ে চুপ করে রইলাম কিছুক্ষণ। তারপর বললাম, আজ ইউসুফ ভাইয়ের বার্থডে টিনা। তারপর টিনা বলল, সে তো ভালো কথা, চল আমরা সেলিব্রেট করি। তুই যদি কাঁদিস তাহলে ভাইয়া যেখানেই আছে তার ঠিকই কষ্ট হচ্ছে। তুই এভাবে কাঁদিস না, আয় আমার সাথে। টিনা আমাকে ঘরে নিয়ে তার কোলে আমার মাথা রেখে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, তুই জানিস ভাইয়া তোকে কত লাভ করে? তুই তার জন্য এভাবে কাঁদিস তাহলে তার আত্মা তো কষ্ট পাবে। আমি যে পারি না তার রেখে যাও স্মৃতি ভুলতে। এই দিনটাতে আমার বুকটা চিড়ে যায়। বারবার মনে পড়ে যায় তার সেই হাসি মুখ, সেই আহ্লাদের বাবুই পাখি ডাক। জানিস, খুব মনে চায় ভাইয়া আর একটি বার ডাকতো বাবুই পাখি বলে, আর একটা বার তার বুকে জড়িয়ে নিত। টিনার কষ্ট লাগছে খুব। চোখ দিয়ে যে তারও পানি গড়িয়ে গেল। সে বলল, কুহু, এভাবে ভেঙে পড়িস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। একদিন এমন কেউ আসবে যে সত্যি তোর দুঃখগুলো ভুলিয়ে তার রঙে রাঙিয়ে দেবে। আমি টিনার কথাই কিছু বললাম, শুধু চোখ বুঝেই রইলাম। কারণ মানুষ যতই সান্ত্বনা দিক বা বলুক, আমাদের দুঃখ তারা উপলব্ধি করে সেটা ভুল। কারণ যারা এই পরিস্থিতিতে পড়ে শুধু তারাই বোঝে এটা কতটা যন্ত্রণাদায়ক, যেখানে চাইলেও ভোলা যায় না কিছু। মধ্যরাতে সেই একই রকম গরম নিঃশ্বাস অনুভব করছি। এবার আর চোখ খুলতে ইচ্ছে করছে না আমার। মনে হচ্ছে চোখ খুললেই সে যদি হারিয়ে যায়। চোখ বুঝেই সেই ছায়াটিকে জড়িয়ে ধরে মুখ দিয়ে বের হয়ে আসে,
ইউসুফ ভাইয়া, ইউসুফ ভাইয়া, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি সত্যি আপনাকে ছাড়া অচল হয়ে যাচ্ছি। আমি যে আবার চাই আপনার মুখ থেকে বাবুই পাখি ডাক শুনতে। আপনি কেন বোঝেন না? কেন চোখ খোলার পর হারিয়ে যান? তখন বুঝতে পারলাম সেই ব্যক্তিটি আমার মাথার চুল বিলি কেটে দিচ্ছে। আমি যেন সেটা অনুভব করে হারিয়ে যাচ্ছি গভীর অতলে। সেই ব্যক্তিটি আমার চোখের জল মুছে দিল আর আদর করে চোখ জোড়ায় চুমু খেলো। আর কিছুক্ষণ পর হারিয়ে গেল সেই স্পর্শ, সেই অনুভূতি, সেই নিঃশ্বাস। একসময় সব শান্ত হয়ে গেল। আমি হুড়মুড় করে উঠে বসি, খাট থেকে নেমে সারা ঘর খুঁজতে থাকি। না, সে নেই। খাট ঘেঁষে মাটিতে বসে দু হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগি। এক পর্যায়ে চোখের পানি মুছে দেই। বারান্দায় দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। তখন ইউসুফ ভাই আমার বার্থডেতে একটি গান গেয়েছিল, যা আমি সেভ করেছিলাম। তা ফোনে প্লে করে ইয়ারফোন কানে গুঁজে পাশের ডিভানে বসে চোখ বন্ধ করে তার সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকি। तेरे जाने का गम और नाने का गम, फिर जमाने का गम क्या करे। राह देखे नजर रात भर जाग कर, पर तेरी तो खबर ना मिले। बहुत आई गई यादें, मगर इस बार तुम आना, इरादे फिर से जाने के तुम यहाँ नहीं लाना। मेरे दहलीज से होकर बहारें जब गुजरती है, यहाँ क्या धूप क्या सावन, हवाएं भी बरसती है। हमें पूछो क्या होता है, बिना दिल के जिए जाना। बहुत आई गई यादें, मगर इस बार तुम ही आना। ঘুম ভাঙতেই অনেক লেট হয়ে গেছে। আজ 11টা বাজে। অফিস থেকে আজ ছুটি নিয়েছি। বিছানার সাইড থেকে ফোনটা হাতে নিলাম। ফোনটা অফ হতো, চার্জ শেষ। ফোনটি খুলে চার্জে দিলাম। তখনই টুং করে মেসেজ বেজে হাতে নিয়ে দেখি আননোন নাম্বার থেকে মেসেজ এসছে। মেসেজে, আসসালামু আলাইকুম, কেমন আছো জান? ঘুম কেমন হলো? আমি মেসেজ দেখে যেন আকাশ থেকে পড়লাম। এই কোন মন মানুষ, আল্লাহ মালুম। হাই, তার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে মেসেজ দিয়ে আমাকে দিয়ে ফেলেছে। তাই আমি লিখে দিলাম রং নাম্বার। ওপাশ থেকে সাথে সাথে মেসেজ আসলো, নো, রাইট নাম্বার। আমি মেসেজ দেখে অবাক। বেটা বলে কি? আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি? হয়তো, আবার নয়তো। এটা কেমন কথা? নর্মাল কথা। তখন মাথায় আসলো ব্যক্তিটি স্ত্রীলিঙ্গ নাকি পুংলিঙ্গ। তাই সাথে সাথে জিজ্ঞাসা করলাম, ইউ মেল না ফিমেল? ওপাশ থেকে আসলো কতগুলো। আসছেন কেন? তুমি না আসলেই পাগল কুহু। মেসেজটি দেখে অবাক। এখন আমি কনফার্ম ব্যক্তিটি আমাকে চেনেন। আমি বললাম, আপনি কে? ওপাশ থেকে কোনো মেসেজ নেই, তাই কল দিলাম। রিং হচ্ছে, ধরছে না কেউ। কিছুক্ষণ পর কল কেটে দেয় আর একটা মেসেজ আসে, Your psycho lover. আমি কিছুক্ষণ থ মেরে বসে রইলাম। তারপর আবার কল করলাম, নাম্বার বন্ধ। পরে ভাবলাম হয়তো কেউ মজা করছে, তাই আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। বের হওয়ার সময় একটি টাওয়াল পেঁচিয়ে বের হলাম। তারপর কেবিনেট থেকে একটি ফুল হোয়াইট ড্রেস বের করলাম, বিছানায় রেখে অন্য টাওয়াল নিয়ে চুল মুছতে লাগলাম। তখনই আরেকটা মেসেজ আসলো। চেক করলাম সেই আননোন নাম্বার। মেসেজ ওপেন করতেই আমি বিস্ময় শেষ চূড়ায়। You're looking so crazy. মানে? সত্যি তোমাকে না অনেক কিউট লাগছে। কি বলতে চাইছেন আপনি?
ওইটাই, ওই যে বিনা কাপড়ে শুধু একটা তাওয়ালে তোমাকে অনেক ক্রেজি লাগছে কিন্তু। আমি মেসেজটি পড়ে ঠ হয়ে গেলাম। চোখ বড় বড় করে মেসেজটি দেখছি, সাথে সাথে কাপড় নিয়ে ওয়াশরুমে দৌড় লাগাই। পুরো ঘর খোঁজা শেষ, কোথাও তো হিডেন ক্যামেরা পেলাম না। তাহলে কিভাবে পৌঁছে এসব এলো? তখন আবার মেসেজ আসলো। খোঁজা শেষ? মানে? এই যে এসএসডি ক্যামেরা খুঁজলে পেলে? মানে আপনি আমার রুমে ক্যামেরা লাগিয়েছেন? হয়তোবা, আবার নাও। কি বলতে চাইছেন? কিছু না, তোমাকে হোয়াইট ড্রেসে খুব মায়াবী লাগছিল। কে আপনি ভাই? এটার কোনো মানে হয়? আপনি জানেন এর জন্য আমি কেস করতে পারি? জানি তো, বাট তুমি জানো না। আমার নামে কেস করার জন্য আমার নাম জানতে হবে। সত্যি তো? এর নাম তো জানি না আমি। আমি নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। আমি আর মেসেজের রিপ্লাই করলাম না, ব্যাগ নিয়ে বের হয়ে